যাচ্ছে জিমিস না? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, সো আমরা হচ্ছে গতদিন পড়ছিলাম হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, তাই না? যে সেখানে এগুলা ছিল। সো আজকে যেটা পড়বো দেখছিলাম সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মধ্যে এই কয়টা ফেজেস আছে, রাইট? এবং যেটার মধ্যে আমরা ডিজাইনের কয়েকটা পার্ট দেখছি, যেমন ইওমেল ডায়াগ্রাম, তারপরে হচ্ছে ওটার মধ্যে ক্লাস ডায়াগ্রাম আর অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আরো আছে, সেগুলো আস্তে আস্তে দেখবো। তো এখন আমরা যাব হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে, যেটা হচ্ছে এই সফটওয়্যার ডেভেলপমেন্টেরই একটা ফেজ। ওকে, সো লেটস স্টার্ট। সো আমরা যদি এখন আসি যে আমরা বলতেছি যে সফটওয়্যার ডেভেলপমেন্ট করার আগে আমাদের যেটা করতে হবে যে আমাদের রিকোয়ারমেন্টটা জানতে হবে, তাই না? সো এই রিকোয়ারমেন্টটা তাইলে কি? রিকোয়ারমেন্টটা দ্যাট মিন্স হচ্ছে যে আমাদের ক্লায়েন্টের বা কাস্টমারের হচ্ছে নিডটাই তো রিকোয়ারমেন্ট, তাই না? যে কাস্টমার যেটা চায়, যেটা বিল্ড করতে চাচ্ছে, যে প্রোডাক্টটা সে চাচ্ছে, সেটাকে আমরা বলবো যে তার রিকোয়ারমেন্ট। ঠিক আছে? এবং যখন আমরা কোনো সফটওয়্যার সিস্টেম ডেভেলপ করব বা ইমপ্লিমেন্ট করতে যাব, আমাদের কিন্তু কি করতে হবে যে সিস্টেমটা আসলে কিরকম হবে না হবে, কিভাবে কাজ করবে, কিরকম ইনপুট নেবে, কিরকম আউটপুট দেখাবে, ইচ এন্ড এভরিথিং কিন্তু আমাদের জানতে হবে, তাই না? যদি আমরা নাই জানি যে সিস্টেমটা কি করবে, আমাদের শুধু যদি বলে দেয় যে হ্যাঁ আমাদের একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এরকম একটা অ্যাপ দরকার, ঠিক আছে? সো যদি এতটুকু বলে দেয়, এটা যদি এতটুকু বলার মধ্যে তো আমরা কি পাচ্ছি না যে আসলে আমাদের কি কি বিল্ড করতে হবে সেটা আমরা বুঝতে পারবো না, তাই না? আমাদের ইচ এন্ড এভরি পয়েন্ট জানা দরকার, যে আসলে এটা কারা ইউজ করবে, এটাতে হচ্ছে আমার ইউজার কে কে, যে অ্যাডমিন, টিচার, তারপর তোমার লাইব্রেরিয়ান, স্টুডেন্ট। সো ইউজার কারা কারা সেটা যেমন জানতে হবে, তারপরে হচ্ছে তাদের মধ্যে আবার যদি কোনো সাবসেকশন থাকে সেটা জানতে হবে, এবং তারা প্রত্যেকটা ইউজার কি কি কাজ করতে পারবে এই অ্যাপটা থেকে, ঠিক আছে? কার কতটুকু অ্যাক্সেস থাকবে, এইরকম ইচ এন্ড পয়েন্ট জানা দরকার না? নাকি শুধুমাত্র যদি আমাকে বলে দেয় যে একজন ক্লায়েন্ট এসেছে আমাকে একটা লাইব্রেরি সিস্টেম বানায় দাও, ঠিক আছে, তাইলে কি আমরা বানাইতে পারবো? আর কি নিজের মতো বানাই দিতে পারবো। হ্যাঁ, কিন্তু ওটা তো আর ক্লায়েন্টের হচ্ছে রিকোয়ারমেন্ট ফুলফিল করবে না, তাই না? যে সে কিরকম চাচ্ছে, যে তুমি হচ্ছে নরমালি আরেকটা যেরকম আছে এক্সিস্টিং যেগুলো আছে ওইটার মতো করে একটা বানায় দিলা, বাট সে ধরো ওরকম চাচ্ছে না, ঠিক আছে? সো সেটা বুঝার জন্য তো আমার কি করতে হবে, যে তার জি। নিডটা জানতে হবে। সো এই নিডটাই হচ্ছে কি রিকোয়ারমেন্ট, বুঝা গেছে? আর যেই প্রসেসের মাধ্যমে আমরা কি করতে পারি, এই রিকোয়ারমেন্ট গুলো ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। বুঝা গেছে? সবার ক্লিয়ার যে হোয়াট ইজ রিকোয়ারমেন্ট এন্ড হোয়াট ইজ রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস? মিস আরেকবার রিকোয়ারমেন্ট রিপিট করবেন? রিকোয়ারমেন্ট বললাম কি, যে আমি মানে সোজা কথায় হচ্ছে ক্লায়েন্টের নিড যেটা থাকবে, ঠিক আছে, সেই নিডটাকে আমরা কি বলতেছি, যে তার রিকোয়ারমেন্ট বলতেছি। যে ক্লায়েন্ট একটা প্রোডাক্ট বিল্ড করতে চাচ্ছে, ঠিক আছে, একটা সফটওয়্যার কোম্পানিতে গেল এবং সে তার কি কি চায়, তার প্রোডাক্টের মধ্যে কি ধরনের জিনিস চাচ্ছে, কিভাবে চাচ্ছে, ঠিক আছে, তার আউটলুকটা কিরকম চাচ্ছে, ইন্টারনালি কি করে সব ফর্মুলেট হবে, এই সব জিনিসগুলো যখন সে বলতেছে, সেই জিনিসগুলোকে আমরা বলতেছি কি, যে তার রিকোয়ারমেন্ট। এবং যেই প্রসেসের মাধ্যমে বা যে টেকনিকের মাধ্যমে আমরা এই রিকোয়ারমেন্টগুলো ক্রিয়েট করতে পারবো, সেটাকে আমরা বলতেছি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস অর রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ঠিক আছে, কারণ আমরা এই ওয়ার্ডটা থেকেই তো বুঝতেছি যে রিকোয়ারমেন্ট কি, যে প্রয়োজন, তাই না? যে কি কি প্রয়োজন আমাদের। সো সেইটাই, এবং যে টেকনিকের মাধ্যমে, যেমন এখানে দেখো বলছে কি, যে দ্য প্রসেস এন্ড দ্য টেকনিক ইউজড বাই দ্য সিস্টেম অ্যানালিস্ট টু আইডেন্টিফাই অর এক্সট্রাক্ট সিস্টেম প্রবলেমস এন্ড সলিউশন রিকোয়ারমেন্টস ফ্রম দ্য ইউজার কমিউনিটি, দ্যাট ইজ নোন অ্যাজ রিকোয়ারমেন্ট ডিসকভারি। ঠিক আছে, যেটাই আমি শর্টকাটে বললাম যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস যেটা, ঠিক আছে। আর সিস্টেম রিকোয়ারমেন্ট তো তাইলে ওইটাই, যেটা রিকোয়ারমেন্টের সংজ্ঞা বললাম, যে যেটা বিজনেস বা সিস্টেম চাচ্ছে, যেটা দরকার ওটা বিল্ড করার জন্য, সেটার প্রপার্টি গুলা বা সেটার হচ্ছে ক্যারেক্টারিস্টিক গুলা কি কি হবে, সেটাই হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট, অর আমরা শুধু বলতে পারি রিকোয়ারমেন্ট। ওকে, আচ্ছা। তো তারপরে আসি হচ্ছে যে আমাদের এখানে কিছু বলা আছে, যে আমাদের কোনো যেটা কারেন্ট সিস্টেম বর্তমান থাকে, সেখানে হচ্ছে আমাদের কি করতে হবে, সেটাকে কেন আমরা ইনভেস্টিগেট করব। তো ইনভেস্টিগেট কেন করতে হবে, আমাদের তো বলতেছি যে রিকোয়ারমেন্ট আমরা
বের করব, তাই না? সো এখন যেটা আমাদের ধরো একটা এমন আছে যে এক্সিস্টিং সিস্টেম অলরেডি বিল্ড করা আছে এবং সেটা থেকে আমাদের আরো কি কি ডেভেলপ করতে হবে না করতে হবে সেটার জন্য কিন্তু আমাদের কি করতে হবে, আগে কারেন্ট সিস্টেমটা স্টাডি করতে হবে। কারণ বর্তমান সিস্টেমটা কিভাবে কাজ করতেছে, যে ধরো তোমাকে ওই যে বললাম যেটা, যে এসে বলতেছে যে তোমাকে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বানাই দিতে হবে। এখন তাদের কারেন্ট যে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমটা আছে নাকি নাই, সেইটা যদি থেকেও থাকে সেইটা কিভাবে কাজ করতেছে এবং সে যে চাচ্ছে সেটা থেকে সেটা কি ডিফারেন্স, সেই জিনিসগুলোও কিন্তু বের করতে হবে, তাই না? এবং বিভিন্ন কারণে হইতে পারে, যেমন ধরো তোমার কারেন্ট সিস্টেমে অনেক ডিফেক্ট থাকতে পারে, ঠিক আছে? যে ধরো আমরা যেমন লাইব্রেরি থেকে কি করি, বই নেই এবং এতদিন হয়ে গেলে একটা ফিস দিতে হয়, তাই না? যে তোমার দেরি হচ্ছে, সো ডিউজের কারণে ফিস দিতে হয়। সো অনেক সময় দেখা যায় যে সেই ফিস অনেকে দেয় না, তাই না? এমনি বই দিয়ে চলে যায়। সো এরকম অনেক কিছু ডিফেক্ট থাকতে পারে। সো ওই ডিফেক্টটা থেকে যাতে বের করতে পারো সেটার জন্য আমাদের ইনভেস্টিগেট করতে হবে। তারপরে হচ্ছে নতুন সিস্টেম যে করতে চাচ্ছি, ঠিক আছে? যে ধরো তোমার সিস্টেমটা হচ্ছে ম্যানুয়ালি আছে, যে অনলাইন সিস্টেম না, যে অনলাইনে কেউ যদি বই পড়তে চায় বা কিছু করতে চায়, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে অনলাইন করতে চাইলে সেটার জন্য একটা নতুন সিস্টেম বানাতে হবে। সেটার জন্য কিন্তু তোমার বর্তমানে যে ম্যানুয়াল সিস্টেম আছে সেটার ফাংশনালিটি আমাদের জানা প্রয়োজন, তাই না? তারপরে হচ্ছে যে অলরেডি ধরো যে আমাদের ভার্সিটিতে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম আছে। এখন এইটাতে কি কি বই আছে, কি কি ম্যাগাজিন আছে, কি কি ধরো থিসিস পেপার আছে, এই জিনিসগুলা অলরেডি তো সেখানে আছে, তাই না? বাট সেটা অনলাইন পর্যায়ে ছিল না। সেজন্য আমাদের কি করতে হবে, কারেন্ট সিস্টেমটা স্টাডি করতে হবে। কেন? যাতে সেখান থেকে আমাদের এই যে এক্সিস্টিং কতগুলা বই আছে, কোন কোন রাইটারের বই আছে, সেই ডাটাগুলাকে আমরা কি করতে পারি, নতুন সিস্টেমে নিতে হবে, তাই না? সো সেটার জন্য আমাদের প্রয়োজন কি, কারেন্ট সিস্টেমটাকে ইনভেস্টিগেট করা। দেখছে দেখো সেকেন্ড পয়েন্টে কি বলা হয়েছে, ডাটা মাস্ট বি মাইগ্রেটেড ইনটু নিউ সিস্টেম। যে এক্সিস্টিং সিস্টেমে আমার যে ডাটাগুলো আছে, সো ডাটা বলতেও যেটাই বুঝলাম যে এটা এক একটা সিস্টেমের ক্ষেত্রে এক এক রকম হবে, তাই না? সো এক একটা সিস্টেমে যদি এক এক রকম হয়, সো আমাদের যেমন আমি লাইব্রেরি ম্যানেজমেন্ট দিয়ে বলতেছি, তোমাদের হচ্ছে যার যেটা প্রজেক্ট সিলেক্ট করছো সেইটা অনুযায়ী কিন্তু তোমার এক্সিস্টিং সিস্টেমের ডাটাটাকে কি করতে হবে, নতুন সিস্টেমে মাইগ্রেট করতে হবে। সেটার জন্য ইনভেস্টিগেশন প্রয়োজন, ঠিক আছে? তারপরে থার্ড পয়েন্টটা কি, টেকনিক্যাল ডকুমেন্টেশন প্রোভাইডস ডিটেলস অফ প্রসেসিং অ্যালগোরিদম। তো এটাও আমাদের কি করতে হবে, যে আমাদের যে প্রসেসটার জন্য যেই অ্যালগোরিদম দরকার, ঠিক আছে? তো সেই অনুযায়ী কিন্তু আমাদের কারেন্ট সিস্টেমের জন্য কি কি দরকার সেটা আমাদের অ্যানালাইসিস করতে হবে। ফর এক্সাম্পল যদি বলি যে তোমার 7 দিন পার হয়ে গেলে ডিউজ কালেক্ট করবে নাকি 10 দিন, হ্যাঁ এক্স্যাক্টলি। का रूम लग रहा है, इतने पैसे क्यों खर्च किए? ওকে, সো যেটা বলতেছিলাম যে আমাদের তাহলে কি করতে হবে, যে প্রসেসিং অ্যালগোরিদম গুলার যদি কোনো ডকুমেন্টেশন থাকে সেটা আমাদের পড়তে হবে। তারপর তো আগেই বললাম যে কোনো যদি ডিফেক্ট থাকে এক্সিস্টিং সিস্টেমে সেটা যাতে আমাদের নতুন সিস্টেমে না হয় সেজন্য আমাদের ডিফেক্টগুলোও অ্যানালাইসিস করতে হবে, যে বর্তমান সিস্টেমে যেটা ইউজ হচ্ছে সেখানে কোনো ডিফেক্ট আছে নাকি। তারপর হচ্ছে পার্টস অফ এক্সিস্টিং সিস্টেম মে হ্যাভ টু বি কেপ্ট। তারপর অনেক সময় দেখা যায় যে যেটা আমাদের সিস্টেম অলরেডি আছে সেটা আমাদের নতুন সিস্টেমের মধ্যে। সো এই কারণগুলো কি, কারণগুলো আমাদের কেন, এখানে দেখো হেডিংটাই বলা হয়েছে কি, রিজনস ফর ইনভেস্টিগেটিং দ্য কারেন্ট সিস্টেম, এবং কেন করব, তাই না? কেন করব যে কারেন্ট সিস্টেমটা, যে আমরা যদি একটা নতুন সিস্টেমই বানাই তাইলে আমরা একটা বললাম যেটা, যে অনলাইন একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বানাইতে চাচ্ছি, তাইলে আমাদের কেন হচ্ছে, যেটা ধরো এখন ভার্সিটিতে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম আছে অলরেডি, সেটা আমরা কেন ইনভেস্টিগেট করতে যাবো, আমরা একটা নতুন বানাইলে পারি, তাই না? সো এখানে সেই কারণগুলাই বলা হয়েছে, যে সেটা এখন কিভাবে ফাংশন করতেছে সেটা আমাদের জানতে হবে, সেখানে কি কি ডাটা আছে সেটা জানতে হবে, বিকজ সেই ডাটাগুলো কিন্তু আমাদের অনলাইন সিস্টেমেও অ্যাড করতে হবে, তাই না? তারপর কোনো ডিফেক্ট থাকলে সেগুলো যাতে নতুন সিস্টেমে না থাকে, কোনো বাগ থাকলে সেটা যাতে আমাদের নতুন সিস্টেমে সেই হোলগুলো আমরা যাতে রিমুভ করতে পারি, ঠিক আছে? দেন তারপরে ইউজার কারা কারা হবে। সো এই সব কিছুর জন্য আমাদের কিন্তু কারেন্ট সিস্টেমটা কি করতে হবে, আগে ইনভেস্টিগেট করতে হবে, যাতে ওটার উপরে বেস করে আমরা যে নিউ সিস্টেমটা বানাবো সেটা যাতে আমাদের এরর
ফ্রি হয়। বুঝা গেছে এতটুকু? সবার কি ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, সো আমরা তাহলে পড়তেছি কি যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তাই না? সো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে তো এক নাম্বার কাজ গেল আমাদের কি যে কারেন্ট সিস্টেমটা ইনভেস্টিগেট করা, এবং রিকোয়ারমেন্ট যদি ইনকারেক্ট হয়, ঠিক আছে, যে আমরা ধরো রিকোয়ারমেন্টটা ঠিক মতো অ্যানালাইসিস না করলাম, তাহলে সেই ক্ষেত্রে যে জিনিসগুলো হবে যে আমাদের কস্টটা বেড়ে যাবে, তাই না? যে তুমি ভুল রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করছো ভুলভাবে, সেই ক্ষেত্রে কি হবে যে তোমাকে সিস্টেমটা আবার ডেভেলপ করতে হচ্ছে। সো দ্যাট মিনস তোমার রিসোর্সের খরচ অনেক বেড়ে যাচ্ছে, তাই না? তারপর তুমি ক্লায়েন্টকে টাইমলি ডেলিভারি দিতে পারবে না, তারপরে তোমার মেইনটেনেন্স এক্সপেনশন, কস্ট, এগুলো সবই হবে। এছাড়াও যেটা মেইনলি হবে যে তোমার হচ্ছে সিস্টেমটাতে অনেক বেশি এরর থাকবে, যে ইউজার যেটা চাচ্ছে তুমি যদি ঠিকমতো সেটা না বুঝতে পারো এবং ক্লায়েন্টের সাথে যদি ঠিকমতো কমিউনিকেট না করো, তাইলে কিন্তু তোমার মেইন যে ইফেক্ট পড়বে সেটা হচ্ছে মেইনলি তোমার ডেলিভারিতে আর কস্টিং এ, ঠিক আছে? এবং যদি তুমি টাইমলি না দিতে পারো সেই ক্ষেত্রে কি হবে, ক্লায়েন্ট ডিসস্যাটিসফাই হবে। সো এইগুলা রেজাল্ট হইতে পারে কি, যদি তুমি রিকোয়ারমেন্টটা যদি ঠিকমতো না বুঝো। সো এই জন্য এই যে ফার্স্ট পার্ট যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, সেটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমার প্রোডাক্টটা ডেভেলপ করার আগে কোডিং করার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমার রিকোয়ারমেন্টটাকে ঠিকমতো বুঝা, সিস্টেমটাকে ঠিকমতো বুঝা। কারণ তুমি যদি সিস্টেমটা ঠিকমতো নাই বুঝো, তুমি ফাইনালি একটা প্রোডাক্ট বিল্ড করলেও দেখা যাবে যে সেখানে ইউজারের মন মতো হচ্ছে না। সো সেটাকে আবার ডেভেলপ করতে হবে, আবার সবকিছু চেঞ্জ করতে হবে, টেস্টিং করতে হবে। সো তখন কিন্তু তোমার টাইমটা অনেক বেশি ডিলে হয়ে যাচ্ছে, এবং যত ডিলে করতে থাকবা ডেডলাইনের পরে, যত কাজটা আরো দেরি করে ডেলিভারি দিবা, ক্লায়েন্ট কিন্তু নেক্সট কোনো প্রোডাক্ট বিল্ড করতে চাইলে কিন্তু তোমার কাছে আসবে না। সো মোস্ট ইম্পর্টেন্ট ফেজ হচ্ছে এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ফেজটা। ওকে, সো এখানে কিছু হচ্ছে রিলেভেন্ট কস্ট দেয়া আছে, যে তোমার কি কি কস্ট হইতে পারে। এটা এরকম কিছু না, মানে এটা জাস্ট রেশিও দেয়া আছে যে তোমার যদি এত টাকা খরচ হয়, সেটার মধ্যে 3 থেকে 6% কস্ট হচ্ছে ডিজাইনের জন্য, 1% কস্ট হচ্ছে এটার জন্য, ডেভেলপিং কস্ট হচ্ছে এটা। সো এটা একটা রিলেভেন্ট কস্ট দেয়া হয়েছে যে এরর ফিক্স করার জন্য। আচ্ছা, দেন তারপরে কি বলা হয়েছে দেখো, যে সিস্টেম রিকোয়ারমেন্টের ক্রাইটেরিয়া কিগুলা কি কি হবে, যে তুমি যে রিকোয়ারমেন্টগুলো নিচ্ছ, ঠিক আছে, ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়ারমেন্টগুলো নিচ্ছ, সেটার মধ্যে এই ক্রাইটেরিয়াগুলো থাকতে হবে। সেটা কি কি, যে কনসিস্টেন্ট, তার মানে কি, যে তোমার রিকোয়ারমেন্টগুলো যাতে চেঞ্জ না হয়, এবং চেঞ্জ হইলেও যাতে সেটা আগেরটার সাথে তোমার কি বলবো রিলেভেন্ট হয়, ঠিক আছে? এমন না যে একটা ইরিলেভেন্ট একটা জিনিস এখানে চলে আসলো, বা আগে ধরো একরকম চাইছে, যে ধরো আহ আহ আগে ধরো চাইছে হচ্ছে যে ফর এক্সাম্পল সে চাচ্ছিল যে ইন্টিজার সব, মানে পাসওয়ার্ড ধরো নাম্বার দিলেই হবে, তাই না? এরপরে সে বললো যে না, আমার হচ্ছে কি স্ট্রিং ও পাসওয়ার্ডের মধ্যে ইনপুট দিতে হবে, ঠিক আছে? সো এখন তুমি একটা জিনিস বিল্ড করে ফেলছো হচ্ছে কি ইন্টিজার ইনপুট নিয়ে। সো আবার যদি তুমি রিকোয়ারমেন্ট এখন নাও স্ট্রিং, সো দুইটা কিন্তু কনফ্লিক্ট হচ্ছে। সো সেইটা হইলে কিন্তু প্রবলেম। সো এই জন্য বলা হচ্ছে কি যে আমার সিস্টেম রিকোয়ারমেন্টটা কি থাকতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে, যে একই রকম ভাবে, ঠিক আছে, তুমি চেঞ্জ করলেও যাতে ওই রিলেটেড চেঞ্জই হয়, ও একদম কমপ্লিটলি 180 ডিগ্রি ঘুরে যাতে অন্য একটা রিকোয়ারমেন্ট না আসে, ঠিক আছে? তারপর তোমার এই সিস্টেম রিকোয়ারমেন্টে কি হইতে হবে, যে কমপ্লিট হইতে হবে, যে তোমার হোল সিস্টেমটা ফুললি বুঝতে হবে, যে তার সে আউটলুকটা কিরকম চাচ্ছে, কোন প্ল্যাটফর্মের জন্য চাচ্ছে, তারপরে তোমার এখানে কারা কারা ইউজ করতেছে, ইনপুট কিভাবে দিবে, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে ধরো অ্যাকশন, যেমন আমরা কি জানি যে এন্টার দিয়েও করতে পারি, আবার অনেক সময় মাউস দিয়েও দিতে পারি। সো এরকম ধরো এই সব জিনিসগুলো কিন্তু সিস্টেম রিকোয়ারমেন্টের মধ্যে একদম ফুললি ডকুমেন্ট থাকতে হবে, যাতে তুমি পরবর্তীতে কোনো ভুল না করে রিকোয়ারমেন্টটা দেখেই তোমার প্রোডাক্টটা বিল্ড করতে পারো, ঠিক আছে? এবং ফিজিবল হইতে হবে, যে ইউজার তো রিকোয়ারমেন্ট অনেক কিছুই দিল, বা তোমার কিন্তু ইউজারের সাথে বা ক্লায়েন্টের সাথে বসে বলতে হবে যে না, আমার রিসোর্স এইটা আছে, আমার রিসোর্স কিন্তু এটা করতে পারবে না, ঠিক আছে? তো সেই অনুযায়ী যে তোমার কাছে বর্তমানে কি রিসোর্স আছে সেটার সাথে তার রিকোয়ারমেন্টগুলো ফিজিবল কিনা, সেটাও কিন্তু মিসম্যাচ করতে হবে, ঠিক আছে? না তো কিন্তু পরবর্তীতে প্রবলেম হবে। যে ধরো তোমার সব রিসোর্স হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজ করে, বাট ক্লায়েন্ট যদি এখন হচ্ছে আইওএস প্ল্যাটফর্মে চাই, তখন কিন্তু তুমি মুশকিলে পড়বে, কারণ তুমি জানো যে তোমার ডেভেলপাররা হচ্ছে সব অ্যান্ড্রয়েড বেস, ঠিক আছে? তারা কাজ জানে হচ্ছে অ্যান্ড্রয়েডে, আইওএস এর কাজ জানে না।
তো তখন কিন্তু তোমার যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে কি আইএলটিএস হয় তখন কিন্তু তুমি প্রবলেমে পড়বা। সো এই জন্য কি করতে হবে, সেটা যাতে তোমার রিসোর্স এন্ড কনস্ট্রেন্টের সাথে ফিজিবল হয় সেইটা তোমাকে আগে চিন্তা করতে হবে। ঠিক আছে, একটু ওয়েট করো, আমি একটু চার্জ দিই। আচ্ছা, সো তাহলে আমাদের গেল হচ্ছে কনসিস্টেন্ট, কমপ্লিট, ফিজিবল, দেন হচ্ছে রিকোয়ার্ড, তাই না? তারপরে হচ্ছে যে এখানে কি বলা হয়েছে, ট্রুলি নিডেড ফর দ্য পারপাস অফ দ্য সিস্টেম। সো ক্লায়েন্ট যেটা বললাম যে তোমার অনেক কিছুই চাইবে, তাই না, যে আমার এরকম হবে ওরকম হবে, সেই ইমাজিনারি অনেক রিকোয়ারমেন্ট তার থাকতে পারে, বাট তোমাকে কিন্তু জানতে হবে যে সেই রিকোয়ারমেন্টগুলোর মধ্যে কোনগুলো আসলে তোমার ডেভেলপ করা পসিবল, কোডিং এর মাধ্যমে সেটা ইমপ্লিমেন্ট করা পসিবল, সেটা কিন্তু তোমাকে জানতে হবে যে যেটা ইমপ্লিমেন্ট করা পসিবল না বাট ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট চাচ্ছে সেটা হলে কিন্তু সমস্যা। সো তোমাকে কিন্তু বোঝাতে হবে যে না, আপনার সিস্টেমের জন্য কিন্তু এটা রিকোয়ার না। সো এটাকে হচ্ছে আমরা বাদ দিতে পারি বা এটা এখানে থাকবে না। সো এই জিনিসগুলো কিন্তু আগে কি করতে হবে, বুঝাই দিতে হবে ক্লায়েন্টকে, কারণ ক্লায়েন্ট কিন্তু বলবে যে হ্যাঁ এটা এটা এটা, পরবর্তীতে তুমি যদি ওটা না করতে পারো তখন কিন্তু সে বলবে আমি তো এটা চাইছি আপনি কেন এটা দিলেন না। তো এটা কিন্তু তার সাথে আগেই নেগোশিয়েট করতে হবে, যে বুঝাইতে হবে তাকে যে এটা ইমপ্লিমেন্ট করা পসিবল না, আপনি যে জিনিসটা চাচ্ছেন এই ক্ষেত্রে এটা ইম্পসিবল, ঠিক আছে, এটা ওইরকম হইলে পসিবল হইতো। সো সেটা কিন্তু তাকে বুঝাইতে হবে, এবং যখন আমরা এই রিকোয়ারমেন্টগুলো করব সেটা আমাদের কি করতে হবে, প্রপারলি ডকুমেন্ট করে রাখতে হবে। দেন ট্রেসেবল কি, যে যেটা বললাম যে আমরা তো নিচ্ছি রিকোয়ারমেন্ট, তাই না, এবং কোন রিকোয়ারমেন্টের পরে কোনটা ইমপ্লিমেন্ট হবে সেটা যাতে ট্রেস করা যায় বা চেঞ্জ যে হচ্ছে, সো সেটারও কিন্তু প্রপার ডকুমেন্ট থাকবে, যাতে ক্লায়েন্ট যদি কখনো এসে বলে যে আমি তো এরকম চাইনি, তখন যাতে তোমাকে তুমি তাকে বলতে পারো না এই যে ডকুমেন্টে এরকম আছে। সো ট্রেসেবল যাতে হয়, ঠিক আছে, তোমার প্রপার ডকুমেন্টেশন যাতে থাকে, এবং ভেরিফায়েবল কি, যে ক্যান বি ডেমনস্ট্রেটেড ডিউরিং টেস্টিং, যে তুমি যে রিকোয়ারমেন্টগুলো নিছো সেটা টেস্টিং এর সময় যাতে ভেরিফাইড করা হয়। সো এতটুকু বোঝা গেছে যে একটা সিস্টেম রিকোয়ারমেন্টের ক্রাইটেরিয়াকে কি থাকতে হবে, এই কয়েকটা জিনিস থাকতে হবে, কনসিস্টেন্ট, কমপ্লিট, ফিজিবল, রিকোয়ার্ড, অ্যাকুরেট, ট্রেসেবল এন্ড ভেরিফাইড। ক্লিয়ার? জি ম্যাম। সবার কি বোঝা গেছে? আচ্ছা, সো নেক্সট কাম দ্য প্রসেস অফ রিকোয়ারমেন্ট ডিসকভারি। সো এই চারটা প্রসেসের মাধ্যমে আমরা কি করতে পারি, রিকোয়ারমেন্ট ডিসকভারি করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ দ্য প্রবলেম ডিসকভারি অ্যান্ড অ্যানালাইসিস। সো প্রবলেম ডিসকভারি আর অ্যানালাইসিস আমরা কি করি, যে এখান থেকে হচ্ছে আমরা রুট কজ বা প্রবলেমটা কি সেটা আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে, এবং এটা করা হয় হচ্ছে এইভাবে কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রামের মাধ্যমে, যেটাকে বলা হচ্ছে কি ইশিকাওয়া ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা কি করতে পারি, যে কজটা কি হইতে পারে সেটা। তো আমরা এখন একটু এই ডায়াগ্রামটা আঁকানো শিখবো। সো এই ডায়াগ্রাম নিয়ে কারো কোনো আইডিয়া আছে? এটাকে আরেকটা নাম হচ্ছে ফিশবোন ডায়াগ্রাম, কারণ দেখো অনেকটা দেখতে মাছের কাটার মতো, দ্যাটস ওয়াই এই ইশিকাওয়া ডায়াগ্রামকে বলা হয় হচ্ছে ফিশবোন ডায়াগ্রাম। সো এটার মাধ্যমে আমরা কি করব, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফেজ, যেটা প্রবলেম ডিসকভারি অ্যান্ড অ্যানালাইসিস। এই ফেজের ক্ষেত্রে আমরা হচ্ছে এই ডায়াগ্রামের মাধ্যমে প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে। এর আগে কোথাও এটা ইউজ করছো? না ম্যাম, আমি করি নাই। আচ্ছা, তাহলে এটাকে কি বলতেছি, যে এই ডায়াগ্রাম ইশিকাওয়া ডায়াগ্রামের আরেকটা নাম হচ্ছে ফিশবোন ডায়াগ্রাম, আরেকটা নাম হচ্ছে কজ ইফেক্ট ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রাম থেকে তাইলে কি বোঝা যাচ্ছে, যে এটা হচ্ছে দেখতে তো আমাদের কি অনেকটা মাছের কাটার মতো, তাই না, যে এরকম করে হচ্ছে আঁকানো থাকে। তো এখানে যে বক্সগুলো দেখতেছি এখানে হচ্ছে যে কজগুলো থাকে, এবং এই কজের কারণে আমার সিস্টেমে কি ইফেক্ট ফেলতেছে সেইটা হচ্ছে আমরা এখানে লিখবো। সো ডায়াগ্রামটা অনেকটা হচ্ছে এরকম টাইপের হয়। সো এখানে হচ্ছে কয়েকটা মেইন কম্পোনেন্ট থাকে, সেগুলা কি কি, ফার্স্ট ওয়ান ইজ থাকে হচ্ছে আমার
অ্যাক্টিভিটিস অ্যান্ড ইনপুটস, তারপরে থাকে আমার হচ্ছে ইস্যুস অ্যান্ড থার্ড হচ্ছে আমার প্রবলেম। এই তিনটা হচ্ছে মেইন কম্পোনেন্ট এই ইশিকাওয়া ডায়াগ্রামে। আচ্ছা, এখন আসি তাহলে অ্যাক্টিভিটিস কি কি। অ্যাক্টিভিটিস আর ইনপুটগুলো কি কি, যে প্রসেসগুলা, যে অ্যাক্টিভিটিগুলো আমার সিস্টেমে হচ্ছে, ঠিক আছে, যেটা প্রবলেম হইতে পারে, সে যে ইনপুটগুলো সেইগুলো হচ্ছে আমাদের এই ফার্স্ট কম্পোনেন্টের বিষয়, ঠিক আছে। তো তাহলে এখানে কি কি থাকতে পারে অ্যাক্টিভিটিস এন্ড ইনপুটের মধ্যে? অ্যাক্টিভিটিস হচ্ছে যে প্রসেসগুলো আমরা কি করব, আমাদের ধরো এই কি বলে যে প্রোডাক্টটা বিল্ড করার জন্য যে প্রসেস বা মেথডগুলো ইউজ হচ্ছে সেটাকে বলতেছি আমরা অ্যাক্টিভিটিস। তো তাহলে এই অ্যাক্টিভিটিস আর ইনপুটের মধ্যে ফার্স্ট আমরা তাহলে দেখতেছি যে প্রসেস। তো এই প্রসেসটাই হচ্ছে মেইনলি আমাদের কি অ্যাক্টিভিটিস বলতে যেটা বুঝাচ্ছি, যে আমাদের যেই কাজগুলো আমাদের করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না, যে পুরো প্রসেসের সিস্টেমটা ডেভেলপ করার জন্য আমাদের যে অ্যাক্টিভিটি দরকার। সো অ্যাক্টিভিটি অ্যান্ড ইনপুটস এর মধ্যে ফার্স্ট হচ্ছে আমাদের প্রসেস পড়তেছে, দেন ইনপুটস এর মধ্যে আমাদের কি কি পড়তেছে, ইনপুটস এর মধ্যে আমাদের পড়তেছে সাপোজ র ম্যাটেরিয়াল আসতে পারে, তাই না, যে আমাদের কোনো একটা সিস্টেমে কি কি ম্যাটেরিয়াল লাগতেছে, ঠিক আছে, সেই জিনিসগুলা আমাদের সিস্টেমে ইনপুট হিসেবে ইউজ হইতে পারে। সেটা এখন যে কোনো ধরনের হইতে পারে। এই র ম্যাটেরিয়ালস হচ্ছে কোনো ধরো তোমার ডাটা হইতে পারে, যে অন্য কোম্পানির ডাটা লাগবে বা অন্য কোথাও থেকে ডাটা লাগবে, সেটা যেমন ইনপুট হইতে পারে। আবার কোনো অবজেক্ট টাইপেরও জিনিস হইতে পারে, ফর এক্সাম্পল তোমার প্রিন্টার, পেন, পেপার, ফটোকপি মেশিন, এই সব জিনিসগুলোও কি হইতে পারে, যে আমার একটা সিস্টেম বিল্ড করার জন্য আমার র ম্যাটেরিয়ালস গুলো হইতে পারে। যে আমি যদি সফটওয়্যারের কথাও বলি, যে ধরো তোমার টেস্টিং এর জন্য তোমার আলাদা ফোন দরকার, তাই না, যে তুমি যেটা অ্যাপ ডেভেলপ করছো সেটা টেস্টিং এর জন্য তোমার ফোন দরকার, দেন ফোনে এখন সেটা কি ধরনের ফোন দরকার, বা তোমার পিসির আলাদা কনফিগারেশন দরকার, তো সেগুলো সবই কিন্তু র ম্যাটেরিয়ালস এর মধ্যে পড়তেছে, ঠিক আছে। এছাড়াও আমার কি হইতে পারে ইনপুটের মধ্যে, আমার পিপল, যে কারা কাজ করতেছে, ঠিক আছে, কারা আমার এই প্রত্যেকটা ডেভেলপমেন্টের প্রত্যেকটা ফেজে কোন কোন পার্সন কোন কোন কাজে, কে ডেভেলপার, কে টেস্টার, ঠিক আছে। তো সেই পিপল গুলোও কিন্তু আমার কি হচ্ছে ইনপুটের মধ্যে পড়তেছে। দেন হচ্ছে কি কি মেথডস আমরা ইউজ করব, ঠিক আছে, আমাদের এই প্রসেসটার জন্য, সেটাও কিন্তু আমাদের এই অ্যাক্টিভ অ্যান্ড ইনপুটস এর মধ্যে আমাদের থাকতেছে। এছাড়া আছে হচ্ছে আমাদের আরো জিনিস চিন্তা করতে হবে, ফর এক্সাম্পল এনভায়রনমেন্টের জন্য আমার কি কি প্রবলেম হইতে পারে সেটা আমার মাথায় রাখতে হবে। সো এনভায়রনমেন্টের মধ্যে কি কি পার্থক্য হইতে পারে, যে ধরো তোমার এনভায়রনমেন্ট লাগবে, যে তোমার অবশ্যই যদি তুমি পিসিতে কাজ করো তোমার অবশ্যই একটা এসি রুম লাগতে হবে, সেখানে ডাস্ট ফ্রি জায়গা হইতে হবে, না তো তোমার পিসিতে অনেক বেশি ডাস্ট জমা হবে, তাই না। এছাড়াও হইতে পারে যে তোমার ওয়েদারের উপরে ডিপেন্ড হইতে পারে, টেম্পারেচারের উপরে ডিপেন্ড হইতে পারে। সো এই জিনিসগুলো হচ্ছে এনভায়রনমেন্ট, এটাও আমাদের কি হচ্ছে যে সিস্টেমে আমার ইনপুট হিসেবে লাগতেছে। নেক্সট আমাদের কি কি লাগতে পারে, নেক্সট আরো আমাদের হতে পারে যে আমরা বলছি যে আমাদের ভেরিফাইড হইতে হবে, তাই না, রিকোয়ারমেন্ট। তো আমাদের ওটা টেস্টিং এর জন্য আমার কিছু মেজারমেন্ট লাগবে, যে আমি কিসের উপরে মেজার করে বলবো যে তোমার এটা এত পার্সেন্ট কারেক্ট হচ্ছে সিস্টেমটা, বা এত পার্সেন্ট এরর দেখাচ্ছে, তাই না। সো সেই মেজারমেন্ট কিছু আমাদের কি থাকতে হবে, ইউনিট থাকতে হবে, যে তুমি কিসের উপরে বেস করে মেজারটা করবা। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে এক একটা ইনপুট, যেগুলো আমাদের কি এক একটা বক্সে এক একটা হতে পারবে, এবং নট নেসেসারি যে এই কয়টা জিনিসই থাকতে পারে, ঠিক আছে। এগুলোর মধ্যে আবার তোমার নিজের নিজের সফটওয়্যার বা নিজের নিজের প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হইতে পারে, বাট মেইনলি হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই ফার্স্ট বক্সের জন্য, ঠিক আছে। আর ইস্যু কি, ইস্যু হচ্ছে যে আমাদের এইটা বিল্ড করার জন্য কি কি প্রবলেম আসতে পারে সেই জিনিসগুলো হচ্ছে ইস্যু। যে ফর এক্সাম্পল যে আমাদের র ম্যাটেরিয়াল কালেক্ট করতে ধরো যে ইস্যুগুলো ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, যে ধরো ফান্ডিং প্রবলেম বা ট্রান্সপোর্টেশন প্রবলেম, সো সেগুলো হচ্ছে এক একটা ইস্যু। তো সেই ইস্যুগুলো আমরা লিখবো কি, আমরা তাহলে অ্যাক্টিভিটিস এন্ড প্রসেসগুলো লিখতেছি এই বক্সের মধ্যে, আর যেগুলো ইস্যু সেগুলো আমরা লিখে দিব যে যেই অ্যাক্টিভিটি বা ইনপুটের জন্য ইস্যুটা ক্রিয়েট হইতে পারে সেই ইস্যুগুলো হচ্ছে আমরা এভাবে করে লিখে দিব। যে ধরো এই ফার্স্ট
ইনপুটের জন্য বা অ্যাক্টিভিটির জন্য আমার দুইটা ইস্যু লাগতেছে, ঠিক আছে, যে এই জিনিস যেমন বললাম যে র ম্যাটেরিয়ালস কালেকশনের ক্ষেত্রে ধরো যে আমার ফার্স্ট ইস্যু হচ্ছে কস্ট, সেকেন্ড ইস্যু হচ্ছে আমার ট্রান্সপোর্টেশন প্রবলেম, ঠিক আছে। দেন নেক্সট প্রবলেম হচ্ছে আমার যেটা আরেকটা ইনপুট সেটার জন্য যে ইস্যু সেটা আমি এখানে লিখে দিব। সো ইস্যুগুলো হচ্ছে কি যে আমার এই যে বড় একটা প্রবলেমের জন্য তো আমরা এই কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম আঁকাচ্ছি, তাই না? সো ওইটার জন্য আমাদের এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর জন্য বা প্রত্যেকটা ইনপুটের জন্য কি কি ইস্যু আসতে পারে সেইটা হচ্ছে আমাদের এখানে বলতে হবে, ওকে। আর দেন হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে আমাদের প্রবলেম, যেটা আমরা কি করতেছি ফিক্স করার জন্য তো এই ডায়াগ্রাম আঁকাচ্ছি, তাই না? সো এই যে এটা যেটা আমরা বলতেছি এখানে হচ্ছে আমাদের মেইন প্রবলেমটা লিখতে হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা ডায়াগ্রাম আঁকাইতে পারি। তো এখন যদি আমরা একটু এক্সাম্পল দেখি তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে। সো ধরো আমরা যদি বলি ধরো আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টের কথা চিন্তা করলাম যে ঠিক আছে রেস্টুরেন্টের এখন একটা প্রবলেম হচ্ছে যে তোমার একটা ডিশ কারো পছন্দ হয় না, ঠিক আছে। সো আমি বললাম যে হচ্ছে ওই ডিশটা ব্যাড, সো আমার বিগ প্রবলেম হচ্ছে এটা। এখন দেন আমার এই ইশিকাওয়া ডায়াগ্রাম বা ফিশবোন ডায়াগ্রামে তাহলে কি থাকবে যে ডিশটাকে কেন ব্যাড রিভিউ দিছে, বা ডিশ না বলে আমি ধরলাম যে আমার পুরো রেস্টুরেন্টে কেন ব্যাড রিভিউ আসছে, সবাই কেন হচ্ছে স্টার হচ্ছে 1 2 এসব দিচ্ছে, কেন কেউ তোমার দিচ্ছে না, কি বলে 5 স্টার কেন দিচ্ছে না, ঠিক আছে। সো ব্যাড রিভিউ অফ দ্য রেস্টুরেন্ট, এটা ধরো হচ্ছে যে আমার মেইন প্রবলেম। সো এটা গেল আমার মেইন প্রবলেম যদি হয়, তাহলে এখন আমার কি বের করতে হবে যে এই প্রবলেমটা হওয়ার জন্য আমার আসলে কজগুলা কি কি হচ্ছে, তাই না? তো তাইলে আমি কি বললাম যে আমার ফার্স্ট জিনিস হচ্ছে অ্যাক্টিভিটিস আর ইনপুট গুলা অ্যানালাইসিস করা, তাই না? তাহলে আমরা দেখি যে এই ব্যাড রেস্টুরেন্টের মধ্যে আমার কি কি হইতে পারে, কি কি কারণে। সো আমার এখানে ধরো যে স্টাফ গুলা কাজ করছে তারাই তো আমার পিপল, তাই না? তো পিপল হচ্ছে আমার একটা ইনপুট গেল যে হ্যাঁ ব্যাড রেস্টুরেন্টের মধ্যে আমার একটা ইনপুট হচ্ছে পিপল। এখন আমাকে বলো তো যে পিপলের কি কি অ্যাক্টিভিটিস এর কারণে রেস্টুরেন্টটা খারাপ হইতে পারে, মানে পিপল কি ধরনের ইস্যু ক্রিয়েট করতে পারে। পিপল নাকি ম্যাম স্টাফ? পিপল বলতে স্টাফই বুঝাচ্ছি, তাদের বিহেভিয়ার হতে পারে। হ্যাঁ রাইট। সো আমার একটা ইস্যু হচ্ছে যে তাদের বিহেভিয়ার, তারপর ধরো যে সে হয়তো প্রপারলি ট্রেন্ড না যে কি করে আসলে টেস্টি খাবার রান্না করা যায়, তাই না? সো নট প্রপারলি ট্রেন্ড, সেটা একটা হইতে পারে। তারপরে হচ্ছে ওয়েটারদের বিহেভিয়ার তো খারাপ, এটা তো বললাম। সো পিপলের মধ্যে ধরো এই দুইটা ইস্যুর জন্য আমার রেস্টুরেন্টে ব্যাড রিভিউ আসতে পারে, তাই না? যে ওয়েটারদের রিভিউ খারাপ, তোমার বিহেভিয়ার খারাপ, তারপরে হচ্ছে যারা যে তুমি রাখছো শেফ হিসেবে তারা প্রপারলি ওভাবে ট্রেন না, ঠিক আছে। সো এটা একটা গেল। দেন আমাদের আরো আছে হচ্ছে মেথডস, তাই না? সো আমি যদি বলি র ম্যাটেরিয়ালে আসি, সো র ম্যাটেরিয়াল যদি আমার একটা ইনপুট হয় সেই ক্ষেত্রে আমার কি কি ইস্যু আসতে পারে। ধরো ওই রেস্টুরেন্টে যেই জিনিসগুলা ইউজ হয় কুকিং এর ক্ষেত্রে সেগুলা ধরো আউট অফ ডেট ম্যাটেরিয়ালস, তাই না? যে আমি ধরলাম যে আমার ধরো সস, তাই না? সস যেটা সেটা ধরো ব্যাড সস ইউজ হচ্ছে, সুগার যেটা সেটা ধরো সুগারটাও ব্যাড ইউজ হচ্ছে, দেন অয়েল যেটা সেটাও ধরো তোমার অনেক পুরানো অয়েল ইউজ হচ্ছে, ঠিক আছে, ওল্ড অয়েল যেটার জন্য খাবার ভালো হচ্ছে না, তাই না? সো সেটা হইতে পারে। বা র মেটেরিয়ালস এর মধ্যে ধরো তুমি টেস্টিং সল্ট ইউজ করতেছো যেটা হেলদি না, সেটার জন্য মানুষ যখন বুঝতে পারতেছে যে এখানে টেস্টিং সল্ট আছে, দ্যাট মিন্স তুমি এই রেস্টুরেন্টে আর খাবার অর্ডার করবা না, তাই না? সো র ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে এরকম আরো অনেক হাজার হাজার ইস্যু আসতে পারে। সো আমরা সেইগুলো এইভাবে লিখবো। দেন তারপর আরো কি কি আসছে আমাদের হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট, তাই না? সো এনভায়রনমেন্ট যদি আমি বলি, সো এনভায়রনমেন্টের ক্ষেত্রে কি হইতে পারে ইস্যুগুলা, ডার্টি থাকতে পারে, তাই না? যে তুমি রেস্টুরেন্টে গেছো বাট সেটা ক্লিন না,
এখানে সেখানে ময়লা পড়ে আছে, সো ডার্টি একটা ইস্যু হইতে পারে। সো এরকম আমাদের একটা বিগ প্রবলেমের জন্য সেটা প্রথমে কি ফাইন্ড আউট করতে হচ্ছে, অ্যাক্টিভিটিস আর ইনপুট গুলা ফাইন্ড আউট করতে হচ্ছে। দেন ওই প্রত্যেকটা ছোট ছোট অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে কি কি প্রবলেম ক্রিয়েট হইতে পারে বা ওই অ্যাক্টিভিটি বা ইনপুট গুলো কি প্রবলেম ক্রিয়েট করতে পারে, সেগুলাই হচ্ছে সেটার ইস্যু। সেই ইস্যুগুলোকে আমরা এভাবে লিখবো, আর এটা তো হচ্ছে। তো এইভাবে আমরা কি করতে পারি, ইশিকাওয়া ডায়াগ্রাম বা ফিশবোন ডায়াগ্রামের মাধ্যমে আমরা প্রবলেমটা ডিসকভারি করতে পারি। সো এটা যেমন একটা প্রবলেম হইলো, এরকম রেস্টুরেন্টের জন্য আরো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেমের জন্য আমরা এরকম আরো ডিফারেন্ট ডিফারেন্ট ডায়াগ্রাম আঁকতে পারি। সো এতটুকু কি সবার ক্লিয়ার? ইয়েস ম্যাম। তো এখানে যেমন আরেকটা হচ্ছে এক্সাম্পল দেওয়া হয়েছে। তো এখান থেকে তোমাদের যেটা করতে হবে, তোমাদের নিজে নিজে যে প্রজেক্টটা তোমরা সিলেক্ট করছো সেটার জন্য এরকম তোমরা প্রবলেম ডিসকভারি করবা ইশিকাওয়া ডায়াগ্রামের মাধ্যমে। বুঝা গেছে অ্যাসাইনমেন্টটা কি? জি ম্যাম। তো সবাই কিন্তু নিজে নিজে। আর তারপর আরেকটা কথা একটু বলে রাখি যে প্রথম থেকে তো দিচ্ছ অ্যাসাইনমেন্ট, তাই না? সেগুলা কিন্তু আবার নিজেদের কাছে রাখবা। ফাইনালি হচ্ছে এই সবগুলোর উপরে বেস করে একটা রিপোর্ট কিন্তু ফাইনালি সাবমিট করতে হবে, ঠিক আছে? এবং ফাইনাল মার্কসে তোমাদের যেটা 2030-তে এক্সাম হয় সেটার কিন্তু একটা মার্কস থাকবে এই রিপোর্ট সাবমিশন, রিপোর্ট প্রেজেন্টেশনের উপরে, ঠিক আছে? ধরো ফাইনাল মার্কস মানে এখন আমি ডিসাইড করি না কোনটাতে কত মার্কস থাকবে, বাট ফর এক্সাম্পল যে ধরো 20 মার্কের যদি এক্সাম বাকি থাকে তাইলে হচ্ছে তোমার রিপোর্ট তারপর ওইটা প্রেজেন্ট করা সেটার উপরে ধরো 10 মার্কস থাকবে, আর 10 মার্কসের হচ্ছে যেরকম মিড টার্ম হইলো ওইরকম হবে। আবার ধরো 20-30 হইলে 20 মার্কের হয়তো পরীক্ষা হবে, 30 মার্কস থাকবে হচ্ছে তোমাদের রিপোর্ট প্রেজেন্টেশন, তারপর আরো যা যা বলবো সেগুলোর উপরে। সো এই সবগুলা কিন্তু তোমাদের কাছে রেখে দিবা, কারণ সেটার উপরে বেস করে একটা টোটাল রিপোর্ট কিন্তু বানাইতে হবে এবং রিপোর্টটা প্রেজেন্ট করতে হবে তোমাদের। বুঝাতে পারছি? সো মানে অ্যাসাইনমেন্ট সাবমিট করে নিজের কাছ থেকে কিন্তু হারাই ফেললো না, নিজেদের কাছে রাখবা, কারণ ওটার উপরে তোমাদের আবার একটা সুন্দর করে রিপোর্ট বানাইতে হবে প্রত্যেকটা কাজ নিয়ে। এবং আমরা যেমন আগে ডিজাইন করছি, সো ডিজাইনটা যেমন আগের ফেজ না, আগের ফেজ হবে আমাদের রিকোয়ারমেন্ট, তাই না? তারও আগের ফেজ হবে প্ল্যানিং। তো সেইভাবে কিন্তু রিপোর্টে স্ট্রাকচার ওয়েতে সাজাইতে হবে। সো এই জন্য এগুলা জিনিস রাখবা কিন্তু, কারণ ফাইনালি ওইটার উপরে একটা বিশাল বড় মার্কস ডিপেন্ড করতেছে। ফুল মার্কস কিন্তু মানে এক্সামের উপরে হবে না, যে তোমাকে রিটেন এক্সামের উপরে কিন্তু ফুল মার্কস থাকবে না। কিছু মার্কস থাকবে হচ্ছে রিপোর্টটা প্রিপেয়ার করার জন্য, কিছু মার্কস থাকবে রিপোর্টটা প্রেজেন্ট করার জন্য, এবং সেটার উপরে একটা ভাইবা আমি নিব, সেটার উপরে কিছু মার্কস থাকবে, এবং বাকি মার্কসগুলোর উপরে এক্সাম হবে। আর এই টাইমলি সাবমিটের উপরে, সেটার উপরে ডিপেন্ড করবে তোমাদের ওই যে যেটা 30 মার্কস থাকে হচ্ছে ক্লাস টেস্ট আর অ্যাসাইনমেন্টের সেইটা। সো এমন না যে তোমরা ওইটা লাস্টে দিতে হবে বলে প্রথমে যে অ্যাসাইনমেন্ট সাবমিট করবে না, তাও কিন্তু হবে না। ক্লিয়ার? সবাইকে বোঝা গেছে? সো লাস্টে যে কিন্তু বললো না ম্যাডাম এটা তো আমি জানি না, সো আমি এর জন্য কিন্তু আগেই বলে দিলাম যে টোটাল কিন্তু 50 মার্কের রিটেন এক্সাম হবে না, ওই মার্কসটা কিন্তু ডিভাইড হয়ে যাবে এইভাবে। ওকে ম্যাম। ঠিক আছে, সেটা মাথায় অবশ্যই রাখবা। আচ্ছা, আর যেটা আজকে অ্যাসাইনমেন্ট দিলাম, তো এটা তোমরা সাবমিট করবা হচ্ছে আজকে তো থার্সডে, তোমরা এটা সানডের মধ্যে করো, ঠিক আছে? সো এটা কারণ একটা মাত্র প্রবলেম কিন্তু না, তোমার পুরো সিস্টেমে কিন্তু ছোট ছোট প্রবলেমগুলো আইডেন্টিফাই করো, ওই প্রবলেমের জন্য কি কি তোমার অ্যাক্টিভিটি সেটা ডিপেন্ড করতে হবে। ফর এক্সাম্পল আমি আরেকটু যদি ইলাবোরেট করি তাহলে সুবিধা হবে, যে ধরো ব্যান্ড রেস্টুরেন্ট, এখানে তো আমি একসাথে বড় একটা দিছি, তাই না? সো এটাকে আবার ছোট ছোট ভাগে ভাগ করবা। যেমন ধরো রেস্টুরেন্টে যদি আমি এটা নেই, তাহলে ব্যাড রেস্টুরেন্ট এটা আমি একবারে দেখাচ্ছি, বা তোমরা কি করতে পারো, একটা প্রবলেম যেমন হইতে পারে হচ্ছে ব্যাড ডিশ, সো সেটার জন্য কি কি হচ্ছে সেটা একটা থাকবে। এরপরে হচ্ছে আমার রেস্টুরেন্টে আরো কি কি প্রবলেম হইতে পারে, যে প্রফিটের সমস্যা দেখা যাচ্ছে, ঠিক আছে? যে প্রফিট হচ্ছে না, এখন এটাতে কেউ টাকা চুরি করতেছে, নাকি ইন্টারনালি কোনো সমস্যা হচ্ছে, যে তুমি র ম্যাটেরিয়াল কিনতেছো যত টাকায় সেটা কোনো প্রবলেম হচ্ছে, তো সেটা একটা প্রবলেম হইতে পারে, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে গিয়ে তোমার প্রোডাক্টটা ব্যাড কেন, ঠিক আছে? বা মেনুটাকে কিভাবে তোমার প্রবলেম ক্রিয়েট করতে পারে, সো মেনুটা কিভাবে, সো একটা পুরা
সফটওয়্যারে বা একটা পুরো প্রোডাক্টে কি কি প্রবলেম আসতে পারে সেগুলোকে আমি প্রথমে ছোট ছোট করে এইভাবে ভাগ করে নিবা। যেমন আমি এই 3টা বললাম, বা তোমাদের আরো প্রবলেম আইডেন্টিফাই করতে হবে নিজে নিজে, ঠিক আছে, যারা অনলাইনে, তো সেটার জন্য একটা হবে। হ্যাঁ, দেরি আসুক এখনো, দেখি না যে ক্লাস হবে কিনা। আচ্ছা আসতেছি। আচ্ছা একটু 1 মিনিট দাঁড়াও। জি ম্যাম। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে এরকম হচ্ছে তোমাদের নিজ নিজ যে প্রজেক্টে সিলেক্ট করছো সেইটার জন্য হচ্ছে ছোট ছোট প্রবলেম গুলো আগে আইডেন্টিফাই করবা, দেন ওই প্রবলেম রিলেটেড হচ্ছে কি করবা, যে সেটা প্রসেস, অ্যাক্টিভিটিস, ইস্যু, এই জিনিসগুলা ফাইন্ড আউট করবা। ঠিক আছে, আর আরেকটা জিনিস তোমাদের এটার সাথে করতে হবে, এখানে আমি স্লাইডে কিন্তু এই যে আমি যে জিনিসগুলোর কথা বললাম, যে অ্যাক্টিভিটিস, ইনপুট, প্রসেস, ইস্যুস, এই জিনিসগুলো কিন্তু এখানে ইন ডিটেলস লিখা নাই। সো এটা তোমরা যেটা করবা, যে গুগলে সার্চ দিবা ইশিকাওয়া ডায়াগ্রাম লিখে, ওখান থেকে এই জিনিসগুলো আগে ফাইন্ড আউট করবা, দেন ওগুলো আগে লিখবা যে এগুলা কি কি কম্পোনেন্ট থাকবে, কম্পোনেন্টে কি কি পার্টস আছে সেটা লিখে, দেন তোমার প্রজেক্টের যেগুলা হচ্ছে তোমার প্রবলেম সেগুলো আইডেন্টিফাই করবে, এবং ওই প্রবলেমগুলো কোন অ্যাক্টিভিটিস এর জন্য হচ্ছে, অ্যাক্টিভিটিস গুলা কি কি ইস্যু ক্রিয়েট করতেছে সেইটা ফাইন্ড আউট করবা। বুঝা গেছে সবার? কারণ এই মিস স্লাইডে এইটা কি কিন্তু হচ্ছে তোমাকে, পাওয়ার পয়েন্টে করব? না এটা হচ্ছে ইসে করবা, ডক ফাইলে করবা একটা, ঠিক আচ্ছা আচ্ছা। আছে? এবং এটা কিন্তু যেটা বললাম যে স্লাইডে শুধুমাত্র দেয়া আছে হচ্ছে যে তোমার প্রবলেম ডিসকভারিটা কি জিনিস আর একটা এক্সাম্পল দেয়া আছে, বাট আমি যেই জিনিসগুলা বললাম যে এটা কম্পোনেন্ট এভাবে আলাদা করে ভাগ করতে হবে, এই তো এই জিনিসগুলো আগে লিখবা, দেন এইটা কিন্তু করবা হচ্ছে নিজেদের প্রবলেম আইডেন্টিফাই করবা, ঠিক আছে? নিজেদের যে সফটওয়্যার সিলেক্ট করছে, আমি সবাই পড়ছো নাকি, এটা হচ্ছে বড় ইস্যু, তোমরা সবাই পড়ছো লিখছো এটা? তো আমি একটু আগে দেখি, সবাই তো মনে হয় করো নাই। সবাই অনলাইন, ফুড স্টোর, বুক স্টোর, মেডিসিন স্টোর সব একই রকম হইলে কিভাবে হবে? হ্যাঁ, অনলাইন ছাড়া আর কোনো অপশন নাই? আচ্ছা করো, তারপর দেখতেছি। সো নিজের নিজে প্রজেক্টের উপরে এটা বানাবা, ঠিক আছে? সো সবার অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। জি আচ্ছা, মিস। ওকে। তো এটা তাহলে গেল কি, যে আমাদের রিকোয়ারমেন্ট ডিসকভারির ফার্স্ট যেটা প্রসেস, প্রবলেম ডিসকভারি অ্যান্ড অ্যানালাইসিস, সেটা আমরা করতেছি ইশিকাওয়া ডায়াগ্রাম বা ফিশবোন ডায়াগ্রাম দিয়ে। নেক্সট হচ্ছে রিকোয়ারমেন্ট ডিসকভারি। সো রিকোয়ারমেন্ট ডিসকভারি কিভাবে করতে পারি? রিকোয়ারমেন্ট ডিসকভারি করতে পারি আমরা ফ্যাক্ট ফাইন্ডিং এর মাধ্যমে, ঠিক আছে? সো ফ্যাক্ট ফাইন্ডিং কি? দ্য ফর্মাল প্রসেস অফ ইউজিং রিসার্চ, মিটিংস, ইন্টারভিউজ, মানে এই কয়েকটার মাধ্যমে, যে কোশ্চেনিয়ার, স্যাম্পলিং করে, এছাড়া আরো অনেক অন্যান্য টেকনিক্স ইউজ করে আমরা কি করতে পারি, যে আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করতে পারি, এবং ফ্যাক্ট ফাইন্ডিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা করতে পারি। সো ফ্যাক্ট ফাইন্ডিং এর মধ্যে টোটাল 7টা জিনিস পড়ে, ঠিক আছে? যে 7টা জিনিসের মাধ্যমে আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করতে পারি, সেটা কি কি একটু আমরা আসি, আগে ওটা দেখে আসি। তো এই যে এই 7টা জিনিসের মাধ্যমে আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করতে পারি। তো ফার্স্ট ওয়ান কি দেখো, যে ব্যাকগ্রাউন্ড রিসার্চ, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিসার্চের মধ্যে কি কি ইনক্লুড হইতে পারে, যে তোমার জব ডেসক্রিপশন, তারপরে হচ্ছে রিসার্চ, যে তারা কি নিয়ে কাজ করে, ঠিক আছে? সো তারপরে তোমাদের রিপোর্ট, এই সব জিনিসের উপরে আমরা কি করতে পারি, যে ব্যাকগ্রাউন্ডটা অ্যানালাইসিস করতে পারি, যেটা আমরা প্রথমেও দেখছি, যে কারেন্ট
সিস্টেম যে আমরা অ্যানালাইসিস করতেছি সেটার কারণ আগে দেখছি। সো ওই কারেন্ট সিস্টেম অ্যানালাইসিসটাই বলা হচ্ছে কি যে ব্যাকগ্রাউন্ড রিসার্চ, ঠিক আছে, বা ব্যাকগ্রাউন্ড রিডিং, যে আমাদের এক্সিস্টিং সিস্টেমটাকে কি করা, জানা, ঠিক আছে। সো এটা অ্যাডভান্টেজ কি কি? অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা জানতে পারবো যে অর্গানাইজেশনটা কিভাবে কাজ করে, এখানে কারা কাজ করে, কিভাবে কাজ করে, ঠিক আছে, এবং সেটার ডকুমেন্টেশন থেকে আমরা কি করতে পারি, নতুন সিস্টেম আমরা বিল্ড ইজিলি করতে পারি। বোঝা গেছে? এটা আমি কিন্তু যে আগেই বলছি যে যখন আমরা দেখলাম যে কি রিজন ছিল কেন আমরা হচ্ছে কারেন্ট সিস্টেম ইনভেস্টিগেট করব, সো সেখানে যা যা আমরা করছি আসলে সেটাই কি আসলে ব্যাকগ্রাউন্ড রিসার্চ। ওকে, সো এটার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে যেটা আমাদের অর্গানাইজেশনটাকে জানতে হেল্প করে, তারপরে হচ্ছে যে এক্সিস্টিং সিস্টেম ডকুমেন্টেশন থেকে আমরা কি করতে পারি, আমরা এগুলা ইজিলি জানতে পারি, ঠিক আছে। আর ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি, যে যদি তোমার এরকম রিটেন ডকুমেন্টেশন থাকে দেখা যায় যে অনেক পুরান হয়ে যায়, তাই না? তারা কি সফটওয়্যার ইউজ করতে পারছে, বা ধরো অনেক মানুষের যারা হয়তো জব ছেড়ে দিচ্ছে সেগুলাও থাকতে পারে, তো এই জন্য সেটা আপ টু ডেট প্রবলেম হইতে পারে। যে তাদের ধরো প্রথমে যখন কাজ শুরু করছিল এভাবে ছিল, পরবর্তীতে তাদের কাজের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, তো সেগুলার ওয়েল রিটেন না হলে একটা প্রবলেম। আর এই ব্যাকগ্রাউন্ড রিসার্চের মাধ্যমে ফ্যাক্ট ফাইন্ডিংটা কখন অ্যাপ্রোপ্রিয়েট হবে, যদি আমাদের কি থাকে যে অর্গানাইজেশনটা সম্পর্কে আমাদের নলেজ না থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিসার্চটা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমাদের ফাইন্ড করতে বা রিকোয়ারমেন্টটা ডিসকভার করতে কি হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিসার্চটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার সবার? জি ম্যাম। এতটুকু কি বোঝা গেছে? ওকে, নেক্সট আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং এ সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা কি স্যাম্পলিং অফ এক্সিস্টিং ডকুমেন্টেশন, ফর্মস এন্ড ডাটাবেসেস। সেটা কি যে আমাদের হচ্ছে এটার মধ্যে পড়তেছে কি যে আমরা তো বললাম যে আমরা ব্যাকগ্রাউন্ড রিসার্চ করবো, ব্যাকগ্রাউন্ড রিসার্চের জন্য আমাদের কি করতে হবে, যে তাদের ডকুমেন্ট, তারপর রেকর্ড বা রিপোর্ট গুলা কালেক্ট করতে হবে, ঠিক আছে, এবং তারা যেভাবে রাখছে সেটা আমরা চার্ট আকারে নিতে পারি, ডাটাবেজে সেভ করে রাখতে পারি, ঠিক আছে। সো এইভাবে আমাদের কি করতে হবে, একটি স্ট্যান্ডার্ড ওয়ে মেনটেন করে বা ফ্লো চার্টের মাধ্যমে আমাদের স্যাম্পল গুলা কালেক্ট করতে হবে নিউ যেটা আছে। আচ্ছা, দেন আমাদের এখানে কি বলা হয়েছে, why to sample completed rather than blank forms। আচ্ছা, সো আমরা যে স্যাম্পল কালেক্ট করতেছি কি বলুন, ফর্ম আকারে বা ডাটাবেসের মাধ্যমে, ঠিক আছে, তো সেগুলা হচ্ছে আমাদের করতে হবে, জানতে হবে আগে যে স্যাম্পল কালেকশনের সময় বা স্যাম্পল কালেক্ট করলে আমাদের যেই ইটা হবে, কি বলবো, হেডটা হবে, সেটা হচ্ছে কি যে তুমি নতুন সিস্টেমটা কিভাবে বিল্ড করবে, সেখানে কি টাইপের ডাটা ইউজ করবে, কারণ তোমার এক্সিস্টিং তুমি জানো যে ইউজার কিভাবে ইউজ করছে, তাই না, তারা কিরকম ডাটা ইনপুট দিছে বা কার ইনফরমেশন রাখার জন্য কতটুকু জায়গা দরকার, তুমি ভ্যারিয়েবল কি টাইপস নিবা বা তোমার অন্যান্য জিনিস কি টাইপের হবে, সেই জিনিসগুলা হচ্ছে আমরা কি করতে পারি, এক্সিস্টিং যেটা আছে সেখান থেকে আমরা খুব ইজিলি ডিটারমাইন করতে পারি, ঠিক আছে। যেমন এখানে দেখো বলা হয়েছে কি ক্যান ডিটারমাইন দ্য টাইপ অফ ডাটা গোয়িং ইনটু ইচ ব্ল্যাঙ্ক, তাই না, যে আমরা ডাটা টাইপটা কিরকম হবে সেটা আমরা জানতে পারছি, সাইজটা জানতে পারতেছি, তারপরে হচ্ছে আমরা আগে পড়ছিলাম রিলেশনশিপ, ডিপেন্ডেন্সি, সেগুলো আমরা কি করতে পারবো, এক্সিস্টিং যে আমরা বলতেছি সিস্টেম সেটা ডকুমেন্টেশন থেকে আমরা কালেক্ট করলে এই রিলেশনশিপ গুলো, ডিপেন্ডেন্সি গুলাও কিন্তু ইজিলি বুঝতে পারবো। ওকে, আচ্ছা, স্যাম্পলিং এর টেকনিক আবার আছে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে র্যান্ডমাইজেশন আর একটা হচ্ছে স্ট্র্যাটিফিকেশন। সো র্যান্ডমাইজেশন দেখে আমরা ইজিলি জানতে পারছি যে এখানে তাইলে কি এই স্যাম্পল কালেক্ট করার কোনো ফিক্সড ওয়ে নাই বা ফিক্সড কোনো প্যাটার্ন নাই, ঠিক আছে, সেটা র্যান্ডমলি তুমি কালেক্ট করতেছো। যদি এরকম টেকনিক ইউজ করো তখন আমি বলতেছি কি এটাকে র্যান্ডমাইজেশন, আর তার অপোজিটটাই তাহলে কি স্ট্র্যাটিফিকেশন, যে তুমি একটা সিস্টেমেটিক ওয়েতে যখন ডাটাটা কালেক্ট করতেছো সেটা হচ্ছে স্ট্র্যাটিফিকেশন, ঠিক আছে, যে তুমি ধরো কোনো ফর্মুলার উপরে বেস করে করতেছো বা এটার উপরে বেস করে করতেছো, তখন সেটা হয়ে যাচ্ছে কি আমার ফিক্সড একটা ওয়ে ইউজ করে আমরা স্যাম্পল কালেক্ট করতেছি, তাইলে সেটাকে আমরা বলতেছি কি যে এটা হচ্ছে স্ট্র্যাটিফিকেশন। এই দুইটা বোঝা গেছে যে স্যাম্পলিং এর টেকনিক যে দুই ধরনের, র্যান্ডমাইজেশন আর তোমার স্ট্র্যাটিফিকেশন, কি জিনিস ক্লিয়ার সবার?
জি ম্যাম, সিস্টেম্যাটিক স্যাম্পল এটা কিভাবে করে? সিস্টেমেটিক ওয়েতে করে হচ্ছে যে ধরো তুমি উম, বলে দিলা যে আমি হচ্ছে ডাটা কালেক্ট করব হচ্ছে 10 জন মানুষের, তাই না? তুমি এর বেশি মানুষের, যে ধরো তুমি কোনো একটা কিছু রিভিউ নিতে চাচ্ছ, এখন রিভিউ হচ্ছে যদি তুমি সিস্টেমেটিক ওয়েতে না যে র্যান্ডমাইজ ওয়েতে করো তাহলে কি করবা, যে ধরো তোমার নিজের স্টাফ যারা আছে রেস্টুরেন্ট বললা রিভিউ দিয়ে দিতে, ঠিক আছে, যে র্যান্ডমলি একে বললা, আবার হচ্ছে তোমার ফ্যামিলি মেম্বারদের বা রিলেটিভদের একজনকে ফুড টেস্ট করা বললা যে একটা দিয়ে দাও, তাহলে এটা কি হলো, যে র্যান্ডমলি তুমি যে কোনো একজনকে সিলেক্ট করে হচ্ছে রিভিউ দিতে বলতেছো এবং সেই ডাটাটা কালেক্ট করতেছো। আর সিস্টেমেটিক ওয়েতে কি হইলে হবে, যে না, তুমি হচ্ছে একদিনে মানুষ কতজন আসছে তাদের প্রত্যেকের কাছ থেকে হচ্ছে যদি তুমি রিভিউ কালেক্ট করো, ঠিক আছে, তাহলে সেটা হবে কি সিস্টেমেটিক ওয়েতে, যে না তুমি জানো যে তোমার রিভিউগুলো অথেন্টিক, ঠিক আছে, বানানো কোনো রিভিউ না। তো এটা, তো এটা একটা এক্সাম্পল হইলো, বাট এরকম আরো অন্যান্য ইসের ক্ষেত্রে তোমার অন্যান্য হচ্ছে সিস্টেম তুমি ইউজ করবা। বুঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, তো তাইলে এখানে কি দেখতেছি আমরা যে এটার স্যাম্পলিং এর অ্যাডভান্টেজ কি কি। একটা minute। মুড়ি দেওয়ার তো মনে হচ্ছে না, আচ্ছা, সো আমাদের তাইলে এটার অ্যাডভান্টেজ গুলো কি কি, ফর গ্যাদারিং কোয়ান্টিটেটিভ ডাটা আর ফাইন্ডিং অ্যাবাউট দ্য এরর রেটস, ঠিক আছে। সো আমরা যদি এরকম ভাবে ডাটা কালেক্ট করি তাহলে আমাদের এররটা কম হবে। আর ডিসঅ্যাডভান্টেজ কি কি, যে এটা আমাদের সিস্টেমটাকে কি করবে না, ড্রামাটিক্যালি চেঞ্জ করতে তেমন কোনো হেল্প করতেছে না, মানে এটার তেমন কোনো তোমার দেখতে পারবা না, রেজাল্ট দেখতে পারবা না, যে তুমি যে স্যাম্পলিং করতেছো, ঠিক আছে, তুমি ডাটা কালেক্ট করতেছো, সেটার জন্য যে অনেক বেশি চেঞ্জ তোমার চোখে পড়বে না, ঠিক আছে। বাট এটা তোমাকে কি করবে, যে নতুন সিস্টেমে এরর যাতে কম হয় সেটাতে হেল্প করবে। বাট এমন কোনো না যে তোমার সিস্টেমটা হচ্ছে গিয়ে একরকম ছিল, তুমি সেটাকে ওখান থেকে ডাটা কালেক্ট করে নতুন যে সিস্টেমটা বিল্ড করছো সেটা আহামরি কিছু এমন হয়ে যাবে, সেই রকম কোনো চেঞ্জ দেখতে পারবা না, ঠিক আছে। তো এটা কখন আমরা ইউজ করতে পারবো, যে আমরা কি করতে পারবো, এটার মাধ্যমে হচ্ছে আমরা ইনফরমেশনটা যখন খুব ভালোভাবে জানতে পারবো সেইটা, তারপরে স্যাম্পলিংটা আরো দরকার হয়, মেইনলি যেটার কারণে দরকার হয় যে তোমার ধরো একটা হিউজ ডাটা, সেখান থেকে তুমি স্যাম্পল নিয়ে যদি কাজ করো বা ডাটা নিয়ে কাজ করো, সেই ক্ষেত্রে তোমার অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। আর যেখানে এরর রেটস হাই সেই সব জায়গায় হচ্ছে এই স্যাম্পলিং ডকুমেন্টসটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, দেন থার্ড ওয়ান হচ্ছে কি অবজারভেশন অফ দ্য ওয়ার্ক। সো অবজারভেশনে কি দেখি আমরা, যে অবজারভেশন আমরা কয়েকভাবে করতে পারি। একটা হচ্ছে যে সিস্টেম অ্যানালিস্ট কি করতে পারে, তোমার নিজে পার্টিসিপেট করে অবজার্ভ করতে পারে যে কিরকম ধরনের সিস্টেম বা কেন এরর হচ্ছে সেইটা, অথবা কোনো একটা পার্সনকে সে কি করতে পারে, অবজার্ভ করতে পারে। তো সেটাকেই বলা হচ্ছে যে অবজারভেশন, যে ফ্যাক্ট ফাইন্ডিং টেকনিক। এটা কি ধরনের, যে তুমি নিজে অ্যানালাইসিস করবা যে কি ধরনের এখানে সমস্যা হচ্ছে বা কি কি এখানে রিকোয়ারমেন্ট আছে, বা সব ধরনের জিনিস তুমি অ্যানালাইসিস করবা নিজে সেখানে পার্টিসিপেট করে, অর আদারওয়াইজ তুমি একজন বা দুজন বা আরো কয়েকজন স্টাফকে অ্যাপয়েন্ট করবা এবং তাদেরকে অবজার্ভ করবা যে তারা ঠিক মতো সবকিছু কালেক্ট করতেছে কিনা। ওকে, আর ওয়ার্ক স্যাম্পল তো হচ্ছে যে যেটা বললাম, যে আমার ধরো হিউজ অবজারভেশন আছে, অনেক ধরনের ডাটা আছে বা অনেক ধরনের রেকর্ড আছে, সেটা থেকে আমরা র্যান্ডমলি কিছু একটা ফিক্সড ইন্টারভ্যালে ডাটা নিতে পারি। যে ধরো তোমার ব্যাংকের তুমি নিতে চাচ্ছ, বা রিভিউ যদি আমি বলি, বা কোনো রেস্টুরেন্টের জন্য কিছু বলি, তাইলে কি যে আমার সকাল থেকে রাত পর্যন্ত অনেক মানুষে আসে, অনেক মানুষ অনেক ধরনের জিনিস আইটেম অর্ডার করে, ঠিক আছে। এখন এটা প্রত্যেকটা অ্যানালাইসিস না করে আমরা কি করতে পারি, যে আমরা ধরলাম যে না, সকাল 10টা থেকে 12টার মধ্যে কতজন কাস্টমার রেস্টুরেন্টে আসতেছে, তারা কি অর্ডার করতেছে, এরপরে আবার ধরো আমি দেখলাম যে 2টা থেকে 3টার মধ্যে কতজন আসতেছে। সো একটা ইন্টারভাল মেনটেন করে করে আমি কি করতে পারি, ডাটা কালেক্ট করতে পারি। না তো যেটা হবে যে আমি যদি সকাল থেকে রাত পর্যন্ত যতজন আসতেছে যা যা হচ্ছে সবগুলো ডাটা কালেক্ট করতে গেলে এবং ওই
একটা রেস্টুরেন্টের যদি ধর আরো ব্রাঞ্চ থাকে তাহলে তো হিউজ ডাটা হয়ে যাচ্ছে, তাই না? সো সবগুলা অ্যানালাইসিস করা টাফ হয়ে যায়। সো আমরা কি করতে পারি, সেখান থেকে কিছু স্যাম্পল ডাটা কালেক্ট করতে পারি। তো সেটাকেই বলা হচ্ছে ওয়ার্ক স্যাম্পলিং। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এখানে কিছু বলা আছে যে অবজারভেশন যেটা আমরা দেখলাম সেটার কিছু গাইডলাইন বলা আছে। সেখানে কি আমাদের প্রথমে ডিটারমাইন করতে হবে যে কারা কিভাবে হচ্ছে এটা কি করতেছে, অবজার্ভ করতেছে। সো ডিটারমাইন দ্য হু, হোয়াট, ওয়্যার, হোয়েন, হোয়াই অ্যান্ড হাউ, তাই না? যেটা বললাম যে তুমি তোমার রেস্টুরেন্টের একটা কিছু অ্যানালাইসিস করতেছো বা অবজার্ভ করতেছো, সেখানে তুমি এখন কাদেরকে অবজার্ভ করবা, পার্টিকুলারলি কোন মানুষদেরকে, কোন বয়সের মানুষদেরকে করবা এবং কোন ব্রাঞ্চেরটা করবা, তাই না? কিভাবে করবা অবজারভেশন, যে তাদের কাছ থেকে কোনো রিটেন রিভিউ নিবা নাকি তাদের অর্ডার দেখে তুমি বুঝবা, না টিপস দেওয়া দেখে বুঝবা যে তাহলে তোমার এখানে যে স্টাফটা কাজ করতেছে সে ভালো না খারাপ, তো এটা কিভাবে করবা। সো এই জিনিসগুলো তোমাকে ডিটারমাইন করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি অবটেন পারমিশন ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট সুপারভাইজার অর ম্যানেজার। তো তুমি চাইলে হুট করে কিন্তু একটা রেস্টুরেন্টে কি যে অ্যানালাইসিস করতে পারবে না, তাই না? তোমাকে অবশ্যই সেই রেস্টুরেন্টের মালিক বা ম্যানেজার যে তার পারমিশন নিতে হবে যে তুমি এখানে একটা সার্ভে করতে চাচ্ছ। ওকে, তারপরে তোমার হচ্ছে কি বলা হয়েছে, টেক নোটস, যে তোমার এগুলো আবার নোটস আকারে লিখে রাখতে হবে। সেটা এখন তুমি হ্যান্ড রিটেন হইতে পারে আর কম্পিউটারে ইনপুট দিতে পারো, ইটস আপ টু টোটালি আপ টু ইউ। তারপর ওই অবজারভেশন গুলো আবার কি করতে হবে, রিভিউ করতে হবে। আর যখন তুমি অবজার্ভ করবা সেখানে তখন কি করা যাবে না যে যারা ধরো রেস্টুরেন্টে আসছে তাদেরকে তোমার ইন্টারাপ্ট করা যাবে না, ঠিক আছে? তাদের ওটা তো রেস্টুরেন্টে বা অন্যান্য প্রজেক্টের ক্ষেত্রেও কি করা যাবে না যে তুমি কোনো একটা ব্যাংকে গেলা বা কোনো একটা কিছু সার্ভে করতেছো বা যেটাই করো না কেন, সেই ক্ষেত্রে তাদের পার্সোনাল কাজের মধ্যে কিন্তু তোমার ইন্টারভিউ করা যাবে না, তাই না? ইন্টারাপ্ট করা যাবে না। তোমাকে কি করতে হবে, যে দূর থেকে দেখতে হবে বা পরবর্তীতে ফাইল দেখে বুঝতে হবে যে কাস্টমাররা বা পিপলরা ওখানে কি কাজ করছে, কেমন কাজ করছে, ঠিক আছে? সো এই জন্য বলা হচ্ছে ডোন্ট ইন্টারাপ্ট দ্য ইন্ডিভিজুয়ালস ওয়ার্ক, দেন ডোন্ট ফোকাস হেভিলি অন ট্রিভিয়াল অ্যাক্টিভিটিস। সো এটার মানে আমরা বুঝতেছি যে কি করা যাবে না, যে তুমি হ্যাঁ একটা কাজের জন্য ওখানে দেখতেছো, সবার অ্যাক্টিভিটিস গুলা লক্ষ্য রাখতেছো, বাট একদম পুলিশের মতো যদি তুমি চোখ দিয়ে দেখো যে না কি করতেছে, ধরো ব্যাংকের ক্ষেত্রে যদি তুমি এখন একজনের দিকে এরকম তাকায় থাকো যে সে কিরকম সাইন করতেছে, কত টাকা উঠাচ্ছে, কত চেক লিখতেছে, তো এটা কিন্তু কাস্টমার কি করবে না, ভালো চোখে কিন্তু দেখবে না। সো এই জন্য একদম ফোকাস করা যাবে না হেভিলি, ঠিক আছে? একদম ওই পুলিশের চোখ দিয়ে ভাবে দেখো না, তুমি নর্মালি সেই জিনিসগুলোকে করতে হবে, ঠিক আছে? আর কোনো কিছু অ্যাজিউম করে নেওয়া যাবে না। সো এগুলা হচ্ছে কি অবজারভেশনের গাইডলাইন, যেগুলো ফলো করে তোমাকে যে কোনো অবজারভেশন মেইনটেইন করতে হবে। ওকে, সো অবজারভেশনে তাইলে অ্যাডভান্টেজ কি, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অফ হাউ দ্য সিস্টেম অপারেটস। সো সেটা তো আমরা অবশ্যই জানতে পারলাম, তাই না? যে অবজারভেশন যদি তুমি নিজে করো বা কাউকে দিয়ে করো তখন তুমি জানতে পারতেছো যে এক্সিস্টিং সিস্টেমটা কিভাবে অপারেট করতেছে, তাই না? তারপর তুমি ইনফরমেশন গুলা ভেরিফাইজ করতে পারতেছো, ডাটাগুলা একদম ট্রু ডাটা কালেক্ট করতে পারতেছো। সে এগুলা হচ্ছে অবজারভেশনের অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ কি, যেটা বললাম যে মানুষ হয়তো এটা পছন্দ করবে না যে তুমি তার সব রকম অ্যাক্টিভিটিস এভাবে দেখতেছো, ঠিক আছে? বা তাকেও যদি তুমি কিছু রিভিউ জোর করে দিতে বলো, যে পেপার দিয়ে বললা যে আমাকে রিভিউ দেন বা এই রেস্টুরেন্ট সম্পর্কে বলে, সেটাও কিন্তু কি হবে না, ভালো দেখায় না, তাই না? আর তারপরে হচ্ছে যাদের তুমি নিয়োগ করবা সেটার ক্ষেত্রে তোমার ট্রেনিং দিতে হবে আলাদা, যে স্টাফদের তুমি রাখবা তাদেরকে তোমার এই ট্রাভেলের জন্য কস্ট দিতে হবে, যে সে এক এক জায়গায় যে হচ্ছে অবজার্ভ করবে, তাই না? তো এটা অনেক টাইম, কস্ট, ট্রেনিং এই জিনিসগুলো ইনভলভ করে, সেটা হচ্ছে এটা ডিসঅ্যাডভান্টেজ। এতটুকু কি সবার ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ওকে, সো এটা গেল কি অবজারভেশন। আমরা তাহলে একটু দেখি যে তাহলে আমাদের এটা কখন অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যখন আমাদের ডাটা বা এটা হচ্ছে কোয়ান্টিটিভ, দ্যাট মিন্স তুমি যেটা আমরা কাউন্ট করে শেষ করতে পারবো, ঠিক আছে? সেই সব ক্ষেত্রে হচ্ছে অবজারভেশনটা জরুরি। যেমন ধরো তুমি মানুষের অ্যাক্টিভিটিস দেখতেছো, তাই না? তো সেটা যেমন তোমার কাছে হ্যাঁ তুমি মানুষকে দেখতে পাচ্ছ, বাট যেটা কোয়ান্টিটেটিভ না, টাইম, ওয়াটার, এই ধরনের অবজারভেশন কিন্তু
তুমি সহজে করতে পারবে না। সো সেই ক্ষেত্রে অবজারভেশন কিন্তু কোয়ান্টিফাইড না। সো কোয়ান্টিফাইড হচ্ছে যে যেগুলো তুমি কাউন্ট করতে পারছো, যে মানুষের আসা যাওয়া, তাদের হচ্ছে অন্যান্য অ্যাক্টিভিটিস গুলো যেগুলো কোয়ান্টিফাইবল, সেগুলোর ক্ষেত্রে এই অবজারভেশনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কি, যে টু ভেরিফাই ইনফরমেশন ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে, যে যখন তুমি পারমিশন পাচ্ছ সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। বা ধরো কিছু সিকিউর জিনিস যদি থাকে, যেমন ব্যাংকের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে সহজে পারমিশন পাবা না, তাই না? বাট যেই ক্ষেত্রে হচ্ছে তুমি সহজে পারমিশন পেয়ে যাইতে পারো, সেই সব ক্ষেত্রে এটা হচ্ছে অবজারভেশনটা অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, যেমন রেস্টুরেন্ট বলো বা পার্ক বলো, তো এরকম ক্ষেত্রে তুমি পারমিশন ইজিলি পাচ্ছ। বাট কোনো যদি কারো ব্যক্তিগত পার্সোনাল ইনফরমেশন সেখানে হ্যাম্পার হয়, সেসব জায়গায় কিন্তু তুমি সহজে পারমিশন পাবা না। সো সেসব ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট না। আর কি, when a process needs to be understand from the start to finish, আরেকটা যেটা হচ্ছে যে তোমার যখন প্রসেসটাকে খুব ভালোভাবে জানতে চাও, তখন এই অবজারভেশনটা হচ্ছে তোমার দরকার। আচ্ছা, সো এটা গেল হচ্ছে অবজারভেশন। নেক্সট টেকনিক হচ্ছে কোশ্চেনিয়ার, যে ডিফারেন্ট কোশ্চেনিয়ারের মাধ্যমে আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করতে পারি। সো কোশ্চেনিয়ার তাহলে আবার কি হইতে পারে, দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে ফ্রি ফরম্যাট কোশ্চেনিয়ার, আর একটা হচ্ছে ফিক্সড ফরম্যাট কোশ্চেনিয়ার। ফ্রি ফরম্যাট তো তাহলে আমরা ইজিলি বুঝতে পারতেছি, তো আগে ফিক্সড ফরম্যাটটা বলি, তাহলে ফ্রি ফরম্যাটটা ইজি। ফিক্সড ফরম্যাটটা কি, ফিক্সড ফরম্যাট হচ্ছে যে তুমি যখন কোশ্চেনিয়ারটা রেডি করবা, যেখানে কোশ্চেনগুলো কি হবে ফিক্সড ফরম্যাটে। সো ফিক্সড ফরম্যাটে কোশ্চেন তো আমরা সবাই জানি, তাই না? যেমন কি হইতে পারে, মাল্টিপল চয়েস কোশ্চেন হইতে পারে, ট্রু ফলস হইতে পারে, যে তোমাকে এই ফরম্যাটের বাইরে তুমি তো যাইতে পারবে না, তাই না? যে তুমি কাউকে কোশ্চেন করতেছো, এখন তুমি সেখানে দিয়ে দিলা যে ধরো রিভিউ নিতে চাচ্ছ, তাহলে ওখানে কোশ্চেন থাকলো হচ্ছে যে ডু ইউ লাইক দ্য ফুড, এবং লিখে দিলা ইয়েস অর নো, এই দুইটার মধ্যেই তাহলে তোমাকে কি করতে হচ্ছে, সিলেক্ট করতে হচ্ছে, তাই না? তারপরে হচ্ছে যে রেটিং, রেটিং এর ক্ষেত্রে তুমি দিয়ে দিলা 1, রেটিং 2, রেটিং 3, রেটিং 5, তো দ্যাট মিন্স তোমাকে 1 to 5 এর মধ্যে তোমাকে কিন্তু ফিক্স থাকতে হচ্ছে। সো এগুলাকে বলা হচ্ছে ফিক্সড ফরম্যাট কোশ্চেনিয়ার। তাহলে ফ্রি ফরম্যাটটা কি হবে, ফ্রি ফরম্যাট হচ্ছে উল্টাটা, যে যেখানে তোমার এরকম ফিক্সড বাইন্ডিং নাই, যে তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো। যে যেমন তার মানে কি, যে আমরা যেরকম শর্ট আনসার দেই, তাই না? সেটা যে তুমি একটা ফাঁকা জায়গা দিয়ে দিছো, সে তার রিভিউটা লিখলো যে হ্যাঁ, সে বললো যে তার স্টাফের বিহেভিয়ার খারাপ, এনভায়রনমেন্টটা ক্লিন না, সো এটা সে লিখে দিল তার মন মতো করে। তো সেইগুলোকে আমরা বলবো ফ্রি ফরম্যাট কোশ্চেন। আর যখনই তুমি আনসারটাকে আসলে বাইন্ড করে ফেলতেছো একটা ফিক্সড ফরম্যাটের মধ্যে, যে না তুমি এই 5টা আনসারের বাইরে কিছু দিতে পারবা না, তখনই সেই কোশ্চেনটা হয়ে যাচ্ছে কি ফিক্সড ফরম্যাট। সো এই দুইটা কি ক্লিয়ার? জি ম্যাম। পারবা না অন করতে? ওকে, সো দেন এখানে লেখা আছে কি, আজকে আর পড়াবেন? কেন বেশি পড়ায় ফেলছি? না আচ্ছা, এই miss, ফ্যাক্ট একটু ফাইন্ডিং বেশি। 7টা যেটা আছে, এই 7টা শেষ করে ফেলি, তারপরে শেষ। আচ্ছা ঠিক আছে মিস। কারণ ক্লাসে টাইম আছে না, কত 11টা 10 পর্যন্ত না? জি জি মিস। কালকে তো ক্লাস করো নাই না, তো তো এটা দুই ভাগেই করতাম। আচ্ছা, তো এখানে কিছু দেওয়া আছে যে ফিক্সড ফরম্যাট কোশ্চেন টাইপগুলো কি কি। সো ওটা তো বললাম যে তোমার মাল্টিপল চয়েস হইতে পারে, রেটিং, র‍্যাঙ্কিং, এরকম গুলো হচ্ছে আমার কি হইতে পারে, ফিক্সড ফরম্যাট কোশ্চেনের টাইপগুলো হইতে পারে। ঠিক আছে, আচ্ছা। তো এদেন কাম যে এখন কোশ্চেনিয়ার যে তুমি ডেভেলপ করবা, সেটার জন্য কিছু
রুলস তোমাকে ফলো করতে হবে, যেমন কি ডিটারমাইন হোয়াট ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স মাস্ট বি কালেক্টেড অ্যান্ড ফ্রম হুম। সো ওই যে আবার আগের কথায়, মানে মোট কথা তুমি যখন এই রিকোয়ারমেন্ট গুলো করবা, তোমার সব কাজে কি থাকবে যে কয়েকটা কোশ্চেনে তোমার আগে ফাইন্ড আউট করতে হবে যে তুমি কার জন্য করতেছো, কেন করতেছো, কিভাবে করতেছো, তাই না? তো এই জিনিসটা ফাইন্ড আউট করা হচ্ছে সব থেকে মেইন ইম্পর্টেন্স। তো কোশ্চেনিয়ারের ক্ষেত্রেও সেম, যে তুমি কার জন্য কোশ্চেন গুলা রেডি করতেছো, ঠিক আছে, কি ফাইন্ড আউট করার জন্য বা কি জানার জন্য তুমি কোশ্চেনটা রেডি করতেছো, সেটা কিন্তু আগে তোমাকে করতে হবে। দেন তারপর তোমাকে ফিক্স করতে হবে যে তুমি কোন টাইপের কোশ্চেনিয়ার দিবা, ফ্রি ফর্মেট আর ফিক্সড ফর্মে। দেন নেক্সট কাজ কি তোমার, তারপর কোশ্চেনগুলো লিখা, তাই না? এরপরে হচ্ছে তোমাকে এটা টেস্ট করতে হবে কিছু স্যাম্পল রেসপন্ডেন্টের উপরে, ঠিক আছে। এন্ড তারপরে তোমাকে কি করতে হবে, সেটাকে কপি পেস্ট করে বাকি যাদের কাছ থেকে এই কোশ্চেনের আনসার তুমি জানতে চাও সেটাকে তোমার ডিস্ট্রিবিউট করতে হবে। সো এটা হচ্ছে যে কোশ্চেনিয়ার ডেভেলপিং এর স্টেপগুলো, যে ফার্স্ট হচ্ছে কার জন্য, কিসের জন্য সেটা আগে ডিটারমাইন করা, কোন টাইপ হবে সেটা ডিটারমাইন করা, কোশ্চেনগুলো লেখা এবং টেস্ট করা হচ্ছে নিজেদের পরিচিত কারোর মধ্যে র্যান্ডম ওয়েতে, এন্ড দেন তারপরে সেটাকে ডিস্ট্রিবিউট করে বাকি হচ্ছে একটা হিউজ রেসপন্ডেন্টের কাছ থেকে কালেক্ট করা আনসার গুলো। বুঝা গেছে? জি ম্যাম। ক্লিয়ার সবার? আচ্ছা, সো এটার অ্যাডভান্টেজ গুলা কি কি? অ্যাডভান্টেজ গুলো হচ্ছে যে এক খুব ইকোনমিক্যাল ওয়েতে তুমি অনেক ডাটা গ্যাদার করতে পারবে। কিভাবে? যে ফর এক্সাম্পল ধরো যে আমি ধরো কোনো একটা রিসার্চ করতেছি, ঠিক আছে, যেখানে হয়তো আমি জানতে চাচ্ছি যে ধরো আমি এমন একটা কিছু প্রোডাক্ট বিল্ড করতে চাচ্ছি যেটা তোমার অ্যানালাইসিস করে দিবে যে এমন কিছু একটা, সেটার জন্য আমার ডাটা লাগবে যে স্টুডেন্টদের গ্রেড প্যান্ডেমিকের আগে যখন অফলাইন ছিল তখন হচ্ছে বেশি ছিল নাকি অনলাইন হওয়ার পরে গ্রেড বাড়ছে। সো এটা এখন আমি যদি নর্মালি ধরো একজন একজন করে জিজ্ঞেস করি, সেটা তো অনেক টাইম কনজিউমিং ব্যাপার, তাই না? যে আমি তোমাকে জিজ্ঞেস করলাম, এই ব্যাচে যে 10 জন আছে তাদেরকে জিজ্ঞেস করলাম, আরেক ব্যাচে যারা আছে তাদের জিজ্ঞেস করলাম, তো এটা কিন্তু অনেক টাইম কনজিউমিং হবে। বাট যদি আমি এমন করি যে আগের গ্রেড কত ছিল প্যান্ডেমিকের আগে আর প্যান্ডেমিকের পরে অনলাইন হওয়ার পরে গ্রেড কত, এটার জন্য আমি যদি কিছু কোশ্চেনিয়ার রেডি করে দেই এবং সেটা গুগল ফর্মে হইতে পারে বা যে কোনো ফরম্যাটে হইতে পারে, দেন তোমাদের যে অফিসিয়াল গ্রুপটা আছে সেখানে যদি আমি পোস্ট করে দিই যে সবাই এই সার্ভেতে একটু যদি রিকোয়েস্ট করি যে তোমরা একটু এখানে সাবমিট করো তোমাদের নিজ নিজ গ্রেড কত ছিল আর এখন কত হয়েছে, বাড়ছে না কমছে, ঠিক আছে, তাইলে কি হবে যে আমি একটা হিউজ ডাটা কালেক্ট করতে পারবো না? কারণ না তো শুধু যেমন আমি তোমাদের ক্লাস নিচ্ছি, আরেকটা ব্যাচের ক্লাস নিচ্ছি, তো আলাদা আলাদা করে হইলে কিন্তু একজন একজন করে যদি আমি শুধু মুখে মুখে জিজ্ঞেস করে জানি, তাহলে কিন্তু আমি খুব অল্প সংখ্যক ডাটা অনেক বেশি সময় ধরে আমার নিতে হচ্ছে। আর ওরকম আমি কি অল্প সময়ে আমি অনেক বেশি ডাটা, যে পুরো প্রাইমারি সিএসসি তে যারা পড়ে তারা সবাই ওখানে পার্টিসিপেট করতে পারতেছে, তাই না? বুঝে গেছে? So, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ কোশ্চেনিয়ারে। আর ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে তুমি যেটার জন্য ডাটা কালেক্ট করতে চাচ্ছ কোশ্চেনিয়ারের মাধ্যমে, সেটার জন্য কোশ্চেনটা বিল্ড করাটাই হচ্ছে একটা কি বলবো কঠিন ব্যাপার, তাই না? যে তুমি আসলে কোন কোশ্চেনটা কিভাবে করলে তুমি আসলে আনসার পাবে। কারণ তুমি যদি কোনো পার্সোনাল কোশ্চেন করো সেটার আনসার যেমন তুমি পাবা না, কারণ যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাও, কত টাকা সে রাখছে না রাখছে, এরকম কিছু ইনফরমেশন চাইলে কিন্তু সে দিবে না, তাই না? বা সবার যদি তুমি অ্যাড্রেস চাও সেটাও কিন্তু সবাই দিবে না। সো আবার কারো ধরো মানে এরকম ধরো পার্সোনাল কিছু ইনফরমেশন সবাই কিন্তু দিবে না। সো তুমি কি কোশ্চেন করবা না করবা, কোনটা করলে ভালো না ভালো এবং কোথায় পোস্ট করতে হবে, সো এই জিনিসগুলা ফাইন্ড আউট করা কিন্তু একটা ঝামেলার ব্যাপার। সো সেই সবগুলা হচ্ছে কোশ্চেনিয়ারের ডিসঅ্যাডভান্টেজ। ওকে, জি ম্যাম। আচ্ছা, সো তাহলে এটা কোথায় অ্যাপ্রোপ্রিয়েট? যখন হচ্ছে তোমার অনেকগুলা আনসার বা অনেক একটা ডাটা তোমার কালেক্ট করতে হবে, ঠিক আছে, সেটার ক্ষেত্রে কোশ্চেনিয়ারের মাধ্যমে তুমি ডাটাটা খুব ইজিলি কালেক্ট করতে পারবা, ঠিক আছে। আর তারপরে হচ্ছে ধরো অর্গানাইজেশনের অনেক পিপল যদি দেশের বাইরে থাকে, তাই না, তো তুমি তো তাদের কাছে যে যে হচ্ছে জিজ্ঞেস করতে পারবে না, বাট সেই ক্ষেত্রে কোশ্চেনিয়ারের মাধ্যমে কিন্তু তুমি খুব ইজিলি তাদের ডাটা কালেক্ট করতে পারো। ফর এক্সাম্পল আমি যদি অ্যালুমনি যারা আছে, তাই না, ভার্সিটি, তাদের ডাটা যদি কালেক্ট করতে চায়, তো তারা তো ধরো সবাই দেশে না, বাইরে আছে, তো এসে তো তারা কোনো আমাকে ফাইল টাইল কিছু দিতে পারবে না, বা তাদের এই কোশ্চেনিয়ারে তারাও কিন্তু পার্টিসিপেট করতে পারবে, তারা দেশে যেখানেই থাকুক না কেন, ঠিক আছে।
সো সেই সব জায়গায় হচ্ছে আমার কোশ্চেনিয়ারটা ইউজ করাটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, আচ্ছা ঠিক আছে, এখনো আরো 3টা বাকি আছে, তো আজকে এই পর্যন্ত কোশ্চেনিয়ার পর্যন্তই থাকলো, ঠিক আছে? ঠিক আছে বাকি মিস। আর আজকের স্লাইডটা হচ্ছে একটু গুগল ক্লাসরুমে দিবেন কাইন্ডলি। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। আর তোমাদের অ্যাসাইনমেন্টটা তো বুঝতে পারছো না, সো সেটা হচ্ছে সানডের মধ্যে সাবমিট করবা। ম্যাম একটা Okay. জানার ছিল আর কি একটা হুম, বিষয়, বলো। এই যে আমরা প্রজেক্টে কস্টিং এর বিষয়টা যে বললেন আজকে, হুম, এই কিভাবে আমাদের আর কি কস্টিংটা কিভাবে হয়? একটা প্রজেক্টের জন্য তো একটা পিসি আর খাতা কলম থাকলেই তো হয় কি এটা আমার? তো তুমি জাস্ট এখন নিজে একটা যেটা করতেছো, ঠিক আছে, এককভাবে যে ছোটখাটো জিনিস বিল্ড করতেছো সেটার জন্য তুমি এটা বলতেছো, বাট পিসিটা চালানোর জন্য তোমার ইলেকট্রিসিটি, মানে তুমি যদি এখন একটা সফটওয়্যার ফার্মের কথা চিন্তা করো, কারণ শুধু সিঙ্গেল একজন যখন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছো সেটা তো পার্সোনালি তোমার খরচ, বাট যখন একটা সফটওয়্যার ফার্মের কথা বলবা সেই ক্ষেত্রে হচ্ছে তোমার কতজন ডেভেলপার লাগতেছে, তাদের স্যালারি, ঠিক আছে, সেটা ও একটা আচ্ছা কস্ট। আচ্ছা। তারপরে তোমার টেস্টারের একটা কস্ট, তারপর তোমার ওই বিল্ডিং এর যে রুম ভাড়া নিছো বা যে অ্যাপার্টমেন্ট ভাড়া নিছো সেটার একটা কস্ট, ওই ইলেকট্রিসিটি কস্টগুলো কস্ট। বুঝাইছে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠিক ওকে। আছে, এই সবগুলা কস্ট। তারপর যেটা বললাম যে তুমি এখন ধরো ক্লায়েন্টের কাছে যাচ্ছ তার রিকোয়ারমেন্ট নিতে, সো তোমাকে তাকে ট্রাভেল কস্টটা দিতে হচ্ছে, তাই না? এবং সেটা জি। যদি এখন ওই যে লোককে পাঠাচ্ছ যে এটা জেনে আসো বা এটা সাইন নিয়ে আসো, যে তুমি একটা ডকুমেন্টেশন রেডি করছো সেটা নিয়ে আসো, তার সাইন নিয়ে আসো, তখন কিন্তু তাকে যাতায়াতের ভাড়াও তোমাকে দিতে হচ্ছে, তো ট্রাভেল কস্টটা লাগতেছে। এবং সে যদি একবার যে ভুল জায়গায় নিয়ে আসে, একটা পেজে সাইন না আনে, তাকে আবার যেতে হচ্ছে, সো এভাবে কস্ট বাড়তে থাকে, ঠিক আছে, বা রিকোয়ারমেন্ট আবার চেঞ্জ হচ্ছে, তখন তোমার ধরো 5জন ডেভেলপার কাজ করছে, বাট তোমার রিকোয়ারমেন্ট চেঞ্জের জন্য এমন হচ্ছে যে তোমার আইওএস প্ল্যাটফর্মে যে কাজ পারে তাকে হায়ার করতে হচ্ছে, তো সেটার জন্য তোমার আবার একটা কস্ট, বাড়তি কস্ট কি কি, যে তোমার অ্যাড পোস্ট করতে হচ্ছে, তাই না, যে একটা জব ডেসক্রিপশন লিখে পোস্ট করতে হচ্ছে, সো সেটার জন্য তুমি যেখানে যে প্ল্যাটফর্মে পোস্ট করবা সেখানে একটা কস্ট লাগতেছে, হায়ার করার জন্য তোমাকে হচ্ছে একটা এইচআর ডিপার্টমেন্ট লাগতেছে, সেটার জন্য একটা কস্ট লাগতেছে, যাকে নতুন নিচ্ছ তার হচ্ছে গিয়ে এখন তার সাথে নেগোশিয়েট করে সে কত স্যালারি নিবে সেটার জন্য কস্ট লাগতেছে, সো এই সব ধরনের কস্ট। জি। তারপর তার জন্য আবার একটা পিসি কিনতে হবে, তো অনেক। ম্যাম আরেকটা, এই যে ডিপ্লয়মেন্ট, এই ওয়ার্ডের মানেটা কি? ডিপ্লয় ডেপ্লয়মেন্ট করা। হচ্ছে যখন তুমি রিয়েল ওয়ার্ল্ডে সেটা ডেপ্লয় করবে, কারণ তুমি এখন তোমার পিসিতে করতেছো, বাট তুমি এখন যখন এটা হচ্ছে গিয়ে বাকি সবার জন্য অ্যাভেলেবেল করবে, দ্যাট মিন্স তোমার তো ওই সিস্টেমটাকে ডিপ্লয় করতে হবে, তাই না, যাতে সবাই দূর থেকেও সেটা অ্যাক্সেস করতে পারে, কারণ তোমার পিসি থেকে তো সবাই অ্যাক্সেস করবে না, তাই না, তোমার হয় সার্ভারে সেটা আপলোড করতে হবে বা কোথাও এক জায়গায় আপলোড করে দিতে হবে যাতে কি করতে পারে, যে সবাই, তুমি মানে যাদের জন্য এটা করছো তারা সবাই যাতে ইউজ করতে পারে। মানে আপলোড করাটাই কি ডিপ্লয়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওকে, ক্লিয়ার? জি ম্যাম। ওকে, ওকে ঠিক মিস। আছে, আমি এটা দিয়ে দিচ্ছি আর অ্যাসাইনমেন্টের জন্য একটা স্লাইড ওপেন করে দিচ্ছি আর আমি স্লাইডটাও দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। ওকে মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।